হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের যে অ্যাপ্লিকেশন সেটা সবেমাত্রই শুরু করেছিলাম। একটা পয়েন্ট আমি বলেছিলাম যে অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্ট হিসেবে কারা কাজ করবে এবং তাদের রিলেটিভ যে পাওয়ার, কে কার থেকে কত বেশি ভালো অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্ট, সেইটা আমরা কীভাবে চিনব, এই সব নিয়ে আমরা আলোচনা করেছিলাম লাস্ট, এবং দু তিনটে এক্সাম্পল বলেছিলাম। আজকে আমরা ঠিক সেখান থেকেই আলোচনাটা আবার শুরু করছি। আজকে আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে, দেখো এখানে লিখে রেখেছি আমি, অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। যেরকমভাবে আমরা আগের দিন প্রবলেম অর্থাৎ কোয়েশ্চেন আনসার করার মাধ্যমে ব্যাপারগুলো শিখছিলাম, সেরকমই আজকেও করব। তো আজকের পয়েন্ট হচ্ছে, আগের দিন আমরা যেটা শিখেছিলাম যে অক্সিডাইজিং আর রিডিউসিং এজেন্ট কীভাবে চিনবো বা কারা তাদের রিলেটিভ অর্ডার। আজকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। ঠিক আছে, অ্যাক্টিভিটি মানে হচ্ছে কি, অ্যাক্টিভিটি মানে যে কে কত বেশি অ্যাক্টিভ, অর্থাৎ কে কত বেশি, মানে আমাদের ক্ষেত্রে মানুষজনদের ক্ষেত্রে আমরা কি বলি যে ওই ছেলেটা বা মেয়েটা খুব অ্যাক্টিভ, মানে খুব প্রচণ্ড যে কাজ করতে পারে, সেরকম একটা ব্যাপার। কিন্তু এক্ষেত্রে মেটাল নন মেটালদের ক্ষেত্রে অর্থাৎ এলিমেন্টসদের ক্ষেত্রে এদের অ্যাক্টিভিটি মানে এদের রিঅ্যাক্টিভিটি, অর্থাৎ কে কত তাড়াতাড়ি কেমিক্যাল রিঅ্যাকশান করতে পারে। ঠিক আছে, এখন তাহলে দু ধরনের আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব মেটালদের নিয়ে। মেটালদের অ্যাক্টিভিটি মানে আসলে তাহলে আমরা কি বুঝবো, ঠিক আছে? তাহলে ফার্স্ট এখানে আমি লিখছি যে ইট ইজ অ্যাকচুয়ালি রিঅ্যাক্টিভিটি অফ এলিমেন্টস। এখন দেখো, মেটালগুলো অ্যাক্টিভ হবে মানে রিঅ্যাকশান করবে। মেটালরা জেনারেলি ইলেকট্রো পজিটিভ হয়, অর্থাৎ তারা পজিটিভ আয়ন তৈরি করতে চায়, ক্যাটায়ন তৈরি করতে চায়। এখন কোনো মেটাল তার অ্যাটমগুলো কখন ক্যাটায়ন তৈরি করবে, যখন ইলেকট্রন লস করবে। যেরকমটা আমরা দেখেছি ড্যানিয়েল সেলে, Zn অ্যাটম দুটো ইলেকট্রন লস করেছে, Zn2+ কনভার্ট হয়েছে, তাই তো? এরকম ছিল রিঅ্যাকশনটা, নিশ্চয়ই মনে থাকবে। Zn2+, দুটো ইলেকট্রন। তাহলে মেটালসগুলো সবসময় ইলেকট্রো পজিটিভ অর্থাৎ পজিটিভ আয়ন বানাতে চায়, অর্থাৎ ও ইলেকট্রন লস করতে চায়। ইলেকট্রন লস করা মানে অক্সিডাইজ হওয়া, অর্থাৎ মেটালগুলোর টেন্ডেন্সি হচ্ছে অক্সিডাইজড হওয়ার। অক্সিডাইজড হলে সে কী করবে, অন্য কাউকে রিডিউস করবে। সুতরাং মেটালগুলোর টেন্ডেন্সি হচ্ছে অন্য কাউকে রিডিউস করা, অর্থাৎ ওর মধ্যে রিডিউসিং পাওয়ার আছে। তাহলে মেটাল যত তাড়াতাড়ি অক্সিডাইজ হয়ে ইলেকট্রন লস করবে, অর্থাৎ যত তাড়াতাড়ি অন্যকে রিডিউস করতে পারবে, তত বেশি তার অ্যাক্টিভিটি বলে আমরা ধরে নেব। ইনফ্যাক্ট সেটাই তার অ্যাক্টিভিটি। তাহলে মেটালগুলোর অ্যাক্টিভিটি মানে হচ্ছে মেটালগুলোর নিজের অক্সিডাইজড হওয়া এবং অন্যকে রিডিউস করা। তাহলে যা যা আমরা বুঝলাম এখান থেকে ব্যাপারগুলো নোট ডাউন করি, তাহলে সুবিধা হবে। তাহলে মেটালস আর আমরা এ দিয়েছি, এখানে আমরা স্মল এ দিলাম। এক নম্বর পয়েন্ট হচ্ছে মেটালস আর ইলেকট্রো পজিটিভ। বি হচ্ছে টেন্ড টু ফর্ম পজিটিভ আয়ন। যেহেতু ইলেকট্রো পজিটিভ তাই পজিটিভ আয়ন তৈরি করতে চায়, দ্যাট ইজ ক্যাটায়ন, বাই লুজিং ইলেকট্রন লস করে ক্যাটায়নে পরিণত হবে। তার মানেই হচ্ছে টেন্ড টু গেট অক্সিডাইজড। ইলেকট্রন লস করা মানেই সে অক্সিডাইজড হতে চাইবে, আর অক্সিডাইজড হতে চাওয়া মানে অন্যকে রিডিউস করতে চাওয়া। তাহলে টেন্ড টু রিডিউস other species and act as reducing agent। রিডিউসিং এজেন্টকে আমরা সংক্ষেপে আগের দিনকে RA লিখছিলাম। রিডিউসিং এজেন্টের আরও একটা নাম ছিল, কি বলেছিলাম, রিডাক্ট্যান্ট, যে অন্য কাউকে রিডিউস করতে পারে।
তাহলে এই হচ্ছে মেটালদের অ্যাক্টিভিটির মিনিং। মেটালদের অ্যাক্টিভিটি মানে তাহলে কি দাঁড়ালো, যে মেটালগুলো ক্যাটায়ন তৈরি করবে, অন্যকে রিডিউস করবে, মোট কথা। এইবার এটার সঙ্গে আমরা রিলেট করব আমাদের আগের দিন যেটা আমরা শিখেছিলাম ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ইলেকট্রোকেমিক্যাল সিরিজে আমরা দেখলাম কি, যে যত আমরা ওপর থেকে নিচের দিকে নামি তত তত স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়াল ভ্যালু বেড়ে যেতে থাকে। এবং আমরা এটাও দেখছিলাম যে ওই যে এসআরপি ভ্যালু, তার যে সিগনিফিকেন্স, সেটা যখন আমরা বলছিলাম যে যত বেশি কোনো সিস্টেমের এসআরপি ভ্যালু হবে, ভ্যালু যত বাড়বে, তত যেহেতু রিডাকশান পোটেনশিয়াল, সুতরাং সে তত বেশি রিডিউসড হতে চাইবে এবং অন্যকে অক্সিডাইজ করতে চাইবে। অক্সিডাইজ করতে চাওয়া মানে অক্সিডাইজিং পাওয়ার বেড়ে যাওয়া। তা আমরা মোটমাট এটা শিখেছিলাম যে এসআরপি ভ্যালু বাড়লে মানে অক্সিডাইজিং পাওয়ারটা বেড়ে যায়, আর রিডিউসিং পাওয়ারটা এসআরপির সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। এটা আমরা আগের দিন শিখেছিলাম। এখানে আমরা কি দেখছি দেখো, মেটালের অ্যাক্টিভিটি মানে মেটালটা অক্সিডাইজ হতে চাইবে, অন্যকে রিডিউস করতে চাইবে, তার মানে ওর রিডিউসিং পাওয়ার থাকবে। তো রিডিউসিং পাওয়ার মানে 1/SRP। তাহলে যে মেটালগুলো সবথেকে ওপরের দিকে আছে তাদের এসআরপি ভ্যালু সবথেকে কম। যত কম এসআরপি ভ্যালু হবে তত রিডিউসিং পাওয়ার বাড়বে। সুতরাং যে মেটালগুলো ইলেকট্রোকেমিক্যাল সিরিজের একদম ওপরের দিকে, যত ওপরের দিকে থাকবে তত এসআরপি কম, তত রিডিউসিং পাওয়ার বেশি। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, যে আমরা ফিফথ পয়েন্ট এরকম লিখতে পারি। এটা আগে লিখে নাও, ফিফথ পয়েন্টে শুরুতে এটা লেখো, এটা দরকার নেই লেখা, এটা দরকার নেই। ফিফথ পয়েন্টে শুরুতে এটা লিখে নাও। তারপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যাজ উই গো ডাউন ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমরা যত নিচের দিকে যেতে থাকবো, রিডিউসিং পাওয়ার, দ্যাট ইজ অ্যাক্টিভিটি, রিডিউসিং পাওয়ারটাই হচ্ছে অ্যাক্টিভিটি অফ মেটাল ডিক্রিজেস। ঠিক আছে, ডিক্রিজেসটা আমি আর বানান করে লিখলাম না, এটাই তার সিম্বল। যত নিচের দিকে নামবো তত মেটালগুলোর অ্যাক্টিভিটি কমে যাবে, মানে তাদের অন্যকে রিডিউস করার ক্ষমতা কমে যাবে, অর্থাৎ নিজেদের অক্সিডাইজড হওয়ার ক্ষমতা কমে যাবে। এই হয়ে গেল মেটাল। এবার যদি আমরা নন মেটালের কথা আলোচনা করি, দেখো আমি এখানে বি লিখছি ক্যাপিটাল লেটারে। বি হচ্ছে নন মেটাল। এক্সাম্পলটা পাল্টে দিই। একটা নন মেটালের খুব সোজা এক্সাম্পল হচ্ছে ক্লোরিন। মেটালগুলো যদি ইলেকট্রো পজিটিভ হয় তাহলে নন মেটালগুলো ইলেকট্রো নেগেটিভ ইন নেচার হবে, অর্থাৎ তারা অ্যানায়ন তৈরি করতে চাইবে। এরা যেমন পজিটিভ আয়ন তৈরি করতে চায় মেটালগুলো, তেমনি নন মেটালগুলো নেগেটিভ আয়ন বা অ্যানায়ন তৈরি করতে চাইবে। তাহলে আমরা এখানে কি লিখব, ইলেকট্রো নেগেটিভ লিখব, আর এখানে নেগেটিভ লিখব, আর এখানে অ্যানায়ন লিখব। ঠিক আছে, প্রথম দুটো পয়েন্টে ইলেকট্রো নেগেটিভ, দে টেন্ড টু ফর্ম নেগেটিভ আয়ন, দ্যাট ইজ অ্যানায়ন। বাই লুজিং তো আর হবে না, বাই গেইনিং ইলেকট্রন গেইন করতে হবে ওকে, তাই না? সিএল যদি ইলেকট্রন গেইন করে তবেই তো সিএল মাইনাস তৈরি করবে। অ্যানায়ন তৈরি করতে গেলে ইলেকট্রন গেইন করতে হবে। ইলেকট্রন গেইন করা মানে রিডিউস হওয়া, তাহলে টেন্ড টু গেট রিডিউসড। তাহলে নন মেটালগুলো কি চাইবে, তারা নিজেরা রিডিউসড হতে চাইবে, অর্থাৎ বিজারিত হতে চাইবে। সুতরাং টেন্ড টু অক্সিডাইজ আদার স্পিসিস, নিজে রিডিউস হলে অন্যকে অক্সিডাইজ করবে। অক্সিডাইজ যদি করে তাহলে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, টেন্ড টু অক্সিডাইজ আদার স্পিসিস, আর এখানে অক্সিডাইজিং এজেন্ট, যাদের আরেকটা নাম কি বলেছিলাম, অক্সিডাইজিং এজেন্টের আরেকটা নাম বলেছিলাম অক্সিডেন্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মেটালদের অ্যাক্টিভিটি। মেটালদের অ্যাক্টিভিটি মানে ইলেকট্রন গেইন করা। আর এটা হচ্ছে নন মেটালদের এই হচ্ছে অ্যাক্টিভিটি। নন মেটালদের অ্যাক্টিভিটি মানে ইলেকট্রন গেইন করা, আর মেটালদের অ্যাক্টিভিটি মানে ইলেকট্রন লস করা রাদার। এইবার দেখো 5 নম্বর পয়েন্টে,
তাহলে আমরা যত উপরের থেকে নিচে নামছি তত এসআরপি ভ্যালু বাড়তে থাকে। লিথিয়াম সবার উপরে সবথেকে কম ভ্যালু, ফ্লুরিন সবার নিচে সবথেকে বেশি ভ্যালু। তাহলে যত নিচে নামছি এসআরপি বাড়ছে, এসআরপি বাড়ছে মানে অক্সিডাইজিং পাওয়ার বাড়ছে। এবার নন মেটালগুলোর কাজই তো হচ্ছে অক্সিডাইজ করা অন্যকে, তাহলে যত নিচের দিকে নামবো তত নন মেটালিক ক্যারেক্টার বাড়বে, অর্থাৎ তত অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবার ক্ষমতা এদের বাড়বে। তাহলে আমরা কি লিখবো, যে এবার 5 নম্বর পয়েন্টে শুরুতে এইটা লিখে নাও, এই উপরেরটা, ওপি ভ্যারিজ উইথ এসআরপি, অক্সিডাইজিং পাওয়ারটা এর সঙ্গে সমানুপাতিক। তাহলে অ্যাজ উই গো ডাউন, এখানে কি লিখবো আমরা, রিডিউসিং পাওয়ারের বদলে আমরা কি লিখব, অক্সিডাইজিং পাওয়ার অফ নন মেটাল ইনক্রিজেস। হ্যাঁ, অক্সিডাইজিং পাওয়ার তত কী হবে, বাড়বে, অর্থাৎ অ্যাক্টিভিটি কী হবে, বাড়বে। দেখো এটা সিম্পল, মানে যদি আমি উপর থেকে নিচে নামলে মেটালগুলোর যদি অ্যাক্টিভিটি কমে যায় তাহলে নন মেটালগুলোর অ্যাক্টিভিটি বাড়বে, উল্টোটাই তো হবে। তো সেটাই লিখেছি। সেটা জাস্টিফাই হচ্ছে কীভাবে, এইটার সঙ্গে যত নিচের দিকে আমরা নামছি তত এদের অক্সিডাইজিং পাওয়ার বাড়ছে। অক্সিডাইজিং পাওয়ার মানে অন্যকে অক্সিডাইজ করা, অন্যকে অক্সিডাইজ করা মানে নিজে রিডিউসড হওয়া, আর নিজে রিডিউসড হওয়ার টেন্ডেন্সি তো তখনই বাড়বে যখন এসআরপি ভ্যালু বেশি হবে। এসআরপি ভ্যালুর সিগনিফিকেন্স তো আমি এটাই বলেছিলাম, যে এসআরপি ভ্যালু যত বাড়বে তত রিডিউসড হওয়ার টেন্ডেন্সি বাড়বে, অর্থাৎ অন্যকে অক্সিডাইজ করার টেন্ডেন্সি বাড়বে। তো সেটাই এখানে লেখা হয়েছে। তাহলে দুজনের অ্যাক্টিভিটি একদম একে অপরের আলাদা, মানে উল্টোটা। এইবার এই দুটো ফ্যাক্টের উপর বেস করে কতগুলো ঘটনা ঘটে সেইগুলোকে আমি পরপর এক্সাম্পল হিসাবে লিখছি, তাহলে দেখো ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ঘটনাগুলো বলার আগে আমি আগে এক্সাম্পল দিয়ে নিই একটা। দেখো, নন মেটালগুলোর মধ্যে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন আর ফ্লুরিন, এদের অবস্থান ইলেকট্রোকেমিক্যাল সিরিজে এই অর্ডারে, মানে সব থেকে নিচে থাকে ফ্লুরিন। কেন? কারণ ওর মানে এসআরপি ভ্যালু সব থেকে বেশি, তাহলে সব থেকে বেশি মানে সে সব থেকে নিচে থাকবে। আর আমি জাস্ট একটু আগে কি দেখলাম, যে যত নিচে নামবো তত অক্সিডাইজিং পাওয়ার বাড়বে, তাই তো, অন্যকে অক্সিডাইজ করবে। অন্যকে অক্সিডাইজ করবে মানে নিজে রিডিউসড হবে, নিজে রিডিউসড হবে মানে ইলেকট্রন গেইন করবে, অ্যানায়ন তৈরি করবে। তাহলে এদের রিডাকশানের রিয়াকশান হচ্ছে এইটা, সবাই ইলেকট্রন গেইন করছে করে, দুটো করে ইলেকট্রন লিখে দিই, ব্যালেন্স হয়ে যাবে। তাহলে দুটো আই মাইনাস, দুটো বিআর মাইনাস, সিএল মাইনাস অ্যান্ড এফ মাইনাস। তাহলে যত নিচের দিকে নামছি এই ইলেকট্রন গেইন করার ক্ষমতা বাড়ছে, অক্সিডাইজিং পাওয়ার বাড়ছে। তো যত নিচে নামছি তত এসআরপি ভ্যালু বাড়ছে, এসআরপি ভ্যালু বাড়ছে মানে অক্সিডাইজিং পাওয়ারটাও বাড়ছে। তাহলে যত নিচে নামছি এসআরপি ভ্যালু বাড়ছে, অক্সিডাইজিং পাওয়ার বাড়ছে। অক্সিডাইজিং পাওয়ার বাড়লে নিজে রিডিউসড হওয়ার টেন্ডেন্সি বাড়বে। তাহলে আমরা দুটো কথা লিখতে পারি, একটা হচ্ছে অক্সিডাইজিং পাওয়ার বা বেটার অক্সিডাইজিং এজেন্ট। কোনটা সব থেকে ভালো অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে F2, তারপরে Br2, Cl2, আর লাস্টে কি লিখলাম, ভুল লিখলাম, F2, Cl2, Br2 আর I2। ঠিক আছে, সব থেকে ভ্যালু বেশি, সুতরাং সব থেকে বেশি অক্সিডাইজিং পাওয়ার। এবার যদি আমি রিডিউসিং পাওয়ার যদি কম্পেয়ার করতে চাই তাহলে কি হবে, অক্সিডাইজিং পাওয়ার যার বেশি তার রিডিউসিং পাওয়ার সব থেকে কম। তাহলে সব থেকে কম রিডিউসিং পাওয়ার কার হবে, F2? না, F2 হবে না। কেন হবে না? F2 যদি রিডিউসিং এজেন্ট হয় তাহলে F2কে তো অক্সিডাইজ হতে হবে। রিডিউসিং পাওয়ার, ভালো করে খেয়াল করো, আমি বলছি রিডিউসিং পাওয়ার, তাহলে যার রিডিউসিং পাওয়ার বেশি সে অন্যকে রিডিউস করবে, তাহলে নিজে তো অক্সিডাইজ হবে। এখন ফ্লুরিন F2 বা F যাই ভাবো না কেন, ও অক্সিডাইজ হচ্ছে মানে ও পজিটিভ আয়ন তৈরি করছে, ইম্পসিবল, এটা হতেই পারে না।
তাহলে কি হবে আনসার? এটার আনসার আমি আগের দিন বলেছিলাম, অনেকটা ওই কনজুগেট অ্যাসিড বেস কনসেপ্টের মতন। যে পার্টিকুলার স্পিসিস সব থেকে ভালো অক্সিডাইজিং এজেন্ট, তার যে কাউন্টার পার্ট সে হবে সব থেকে খারাপ, কী বললাম আমি, অক্সিডাইজিং না, হ্যাঁ, F2 সব থেকে ভালো অক্সিডাইজিং এজেন্ট। তাহলে যে সব থেকে ভালো অক্সিডাইজিং এজেন্ট তার কাউন্টার পার্ট হবে সব থেকে খারাপ রিডিউসিং এজেন্ট, সব থেকে দুর্বল রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, আমাকে ওই রেডক্স কাপলটাকে আইডেন্টিফাই করতে হবে যে ইলেকট্রোডটা কোনটা, মানে হাফ সেল বানাচ্ছে কে কে, F2-র সঙ্গে কে মিলে হাফ সেল বানায় F-। তবেই তো আমরা সেদিনকে পেয়েছিলাম যে F2 আর 2F- এই সিস্টেমের ছিল E0 ভ্যালু ছিল +2.87 ভোল্ট, এরকম লিখেছিলাম আমরা। তাহলে রেডক্স কাপল তৈরি করছে কে? ফ্লুরিন আর ফ্লুরাইড আয়ন। তাহলে ফ্লুরিন যদি সব থেকে ভালো অক্সিডাইজিং এজেন্ট হয়, তাহলে F- সব থেকে খারাপ রিডিউসিং এজেন্ট। তাহলে এই ফর্মুলায় ফেলে আমরা কি বলতে পারি যে I- সব থেকে ভালো রিডিউসিং এজেন্ট, তাহলে I- সব থেকে ভালো, তারপরে হচ্ছে Br-, তারপরে Cl-, আর ফাইনালি হচ্ছে F-। হচ্ছে ওয়ার্স্ট বা উইকেস্ট রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, দেখো এইবার মেটালদের অ্যাক্টিভিটির যে বলছিলাম যে ঘটনাগুলো এখান থেকে এক্সপ্লেইন করা যায়, তার মধ্যে প্রথমটা হচ্ছে যে মোর অ্যাক্টিভ মেটাল displaces less active metal from its aqueous solution। এটা হচ্ছে একটা আমরা এখান থেকে ধারণা পাই। এটার মানে কি? মানে মোর অ্যাক্টিভ মেটাল মানে যার অ্যাক্টিভিটি বেশি, অর্থাৎ যে হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে ওপরের দিকে আছে, বেশি অ্যাক্টিভ, সে কী করবে? লেস অ্যাক্টিভ মেটালকে তার সল্ট থেকে ডিসপ্লেস করবে। মানে হচ্ছে একটা এক্সাম্পল দিই আমি, ধরো ড্যানিয়েল সেলে আমরা ব্যবহার করেছিলাম Zn আর আমরা ব্যবহার করেছিলাম Cu। এবার Zn2+Zn এই সিস্টেমের E0 ভ্যালু হচ্ছে -0.76 ভোল্ট, মানে SRP ভ্যালু, আর Cu2+Cu এর ভ্যালু হচ্ছে +0.34 ভোল্ট। আমরা এতবার এই ধরনের প্রবলেম করব যে এই ভ্যালুগুলো আমাদের আলটিমেটলি মুখস্থ থেকেই যাবে। স্টিল যদি মুখস্থ নাও থাকে, আমরা আগের দিন যে নেমোনিকটা বলেছিলাম সেইখান থেকে আমরা বুঝতে পারবো কে ওপরে আছে কে নিচে আছে। তো কপার নিচে অবস্থান করবে ডেফিনেটলি, কারণ যত নিচে যাবো তত ভ্যালু বাড়বে, আর যে ওপরে আছে যার ভ্যালু কম সে বেশি অ্যাক্টিভ। তাহলে যে বেশি অ্যাক্টিভ সে কী করবে? কম অ্যাক্টিভ যে মেটাল তার কোনো সলিউশন, অ্যাকুয়াস সলিউশন, কম অ্যাক্টিভ মেটাল ফ্রম অ্যাকুয়াস সলিউশন একটু ইনকমপ্লিট আছে অফ ইটস সল্ট। ঠিক আছে, তাহলে লেস অ্যাক্টিভ মেটালের সল্ট তার অ্যাকুয়াস সলিউশন, এটা তো অ্যাকুয়াসই হয় আমরা জানি। রিয়াকশান করলে এটা সলিড, কী তৈরি হবে দেখো, ZnSO4 তৈরি হয়ে যাবে অ্যাকুয়াস, প্লাস Cu সলিড তৈরি হয়ে গেল। তাহলে লেস অ্যাক্টিভ মেটালটাকে ডিসপ্লেস করলো, মানে আলাদা করে দিল তার সল্ট থেকে। এইটা কারা পারবে? যারা বেশি অ্যাক্টিভ, যারা ওই ECS-এ ওপরের দিকে আছে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যারা ওপরের দিকে আছে। তো এই হচ্ছে একটা এক্সাম্পল। এখন এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেনটা কীরকম আসে দেখো, অনেক রকমভাবে কোয়েশ্চেন আসতে পারে। এক হচ্ছে যে CuSO4 সলিউশনে আমি যদি Zn জিঙ্ক দিয়ে তৈরি একটা স্পুন, চামচ বা স্প্যাচুলা আমি যদি রেখে দিই, তাহলে কি হবে? বা CuSO4 একটা সলিউশনকে একটা Zn এর একটা স্পুন দিয়ে আমি কি স্টার করতে পারবো, মানে সলিউশনটাকে, দ্রবণটাকে কি আমি নাড়াতে পারবো? এরকম যদি কোয়েশ্চেন হয়, তাহলে আমরা এইভাবে থিওরিটিক্যালি আনসার দেবো না। যে ভালো করে শোনো, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট বোর্ডের পরীক্ষার জন্য এবং এন্ট্রান্সের জন্য তো অবশ্যই। দু রকমভাবে এই ধরনের কোয়েশ্চেনের আনসার দেওয়া যায়। মানে আমরা আজকে যে ধরনের কোয়েশ্চেন করবো সবকটারই আনসার দু রকমভাবে দেওয়া যায়। এক হচ্ছে থিওরিটিক্যালি, গল্প লেখার দিকে আমরা যাব না, আমরা ম্যাথামেটিক্যালি প্রুফ করব। কি প্রুফ করব? যে রিয়াকশান হচ্ছে নাকি হচ্ছে না। যদি রিয়াকশান হয় স্পন্টেনিয়াসলি,
তাহলে কি হবে, আগের দিন বলেছিলাম যে E0 সেল পজিটিভ হতে হবে, গ্রেটার দেন 0 হতে হবে। আমরা ওইটাকে প্রমাণ করব যে E0 সেল পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে, ওইটা দেখব। 2 লাইন লাগবে ওটা করতে, তারপর সেখান থেকে আমরা কনক্লুশনে আসবো যে সুতরাং এই রিয়াকশানটা স্পন্টেনিয়াসলি হবে বা হবে না। আর যদি আমি ওইটা না করে আমি যদি এরকম লিখতে চাই যে Zn ইলেকট্রোকেমিক্যাল সিরিজের ওপরের দিকে আছে, তাই ওর অক্সিডাইজিং পাওয়ার কম, রিডিউসিং পাওয়ার বেশি, তাই ও এই CuSO4 থেকে রিডিউস করতে পারবে, অ্যাকচুয়ালি রিডিউসই হবে, এখান থেকে এটা 0 হয়ে যায় +2 থেকে। এই সমস্ত গল্প লিখতে গিয়ে কি হবে, হচপচ হয়ে যেতে পারে, মানে কোনটা অক্সিডাইজিং কোনটা রিডিউসিং মুশকিল হয়ে যেতে পারে। আমরা ওইদিকে যাবোই না। যখনই এরকম কোনো কোয়েশ্চেন আসবে তখনই আমাদের টার্গেট থাকবে কি, যে আমরা E0 সেল বের করব। এবার E0 সেল বের করার জন্য এই দুটো হাফ সেলের E0 ভ্যালু মানে SRP ভ্যালু অবশ্যই দেওয়া থাকবে কোয়েশ্চেনে। যদি দেওয়া না থাকে তখন আমরা ওই থিওরিটিক্যাল অ্যাপ্রোচ নিতে পারি। আর যদি ধরো কোয়েশ্চেনে দেওয়া নেই ভ্যালু, কিন্তু আমার ভ্যালু মনে আছে, যেমন এই দুটো ধরো এমনি সবার মনে থাকবে, যদি এই দুটো দিয়েই কোয়েশ্চেন দেয়, এই পার্টিকুলার কোয়েশ্চেন দিয়ে দেয় এবং E0 ভ্যালু মনে নেই, তাহলে আমি E0 ভ্যালু লিখে আনসার করব বোর্ডের পরীক্ষার জন্য। আর যদি এরকম কিছু থাকে যে E0 ভ্যালু আমার মনে নেই, ওরাও দেয়নি, তখন আমাকে আমার ওই নেমোনিক্স ধরে মনে রাখতে হবে যে কে ওপরে কে নিচে, সেই হিসাবে তখন আমি থিওরিটিক্যাল অ্যাপ্রোচে যাব। কিন্তু মোস্ট অফ দ্য টাইম 95% টাইম কোয়েশ্চেনে কী হয়, এই ভ্যালুগুলো দেওয়া থাকে। সুতরাং দেওয়া যদি থাকে তাহলে আমরা ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচেই যাব, সেটা অনেক ইজিয়ার হবে, অনেক টাইম সেভিং হবে। ঠিক আছে, কোয়েশ্চেনটা কি আসতে পারে দেখো, দুটো কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে। এক হচ্ছে ক্যান উই স্টার মানে ওই দ্রবণটাকে নাড়ানো, CuSO4 সলিউশন উইথ এ Zn স্পুন বা Zn স্প্যাচুলা থাকবে এখানে লেখা, স্প্যাচুলা মানেও হচ্ছে স্পুনেরই মতো। এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটা আসবে এবং এখানে দেওয়া থাকবে যে গিভেন মানে কি দেওয়া আছে, এই SRP ভ্যালুগুলো দেওয়া আছে। ঠিক আছে, SRP ভ্যালু, এই হচ্ছে কোয়েশ্চেন। যখনই SRP ভ্যালু গিভেন আমাকে অবশ্যই ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচে যেতে হবে, কারণ সেক্ষেত্রে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমাকে সবার আগে ইকুয়েশনটা লিখতে হবে যে CuSO4 সলিউশনকে আমি যদি Zn এর চামচ দিয়ে যদি নাড়াতে চাই, তাহলে আমাকে দেখতে হবে যে Zn এর সঙ্গে CuSO4 কোনো রিয়াকশান করে কিনা আদৌ। তো যদি রিয়াকশান হয় তাহলে সেই রিয়াকশানটা এরকমই হবে। এবার যদি এই রিয়াকশানটা স্পন্টেনিয়াস হয়, সেক্ষেত্রে আমরা কি দেখছি দেখো, আমরা দেখছি Znটা এখানে 0 ছিল, এখানে Znটা +2 হয়ে গেছে। তাহলে এই Znটা যে +2 হলো এটা অক্সিডেশন, আর CuSO4 যে +2 থেকে 0 হলো এটা হচ্ছে রিডাকশান। ঠিক আছে, ভালো করে আনসারটা বোঝার চেষ্টা করো। Znটা অক্সিডাইজ হলো, অক্সিডেশন কোথায় হয়, অ্যানোডে, আর রিডাকশান কোথায় হয়, ক্যাথোডে। এবার আমাদেরকে দেখতে হবে যে the reaction to be spontaneous, রিয়াকশানটা স্পন্টেনিয়াস কিনা সেটাই আমাদেরকে দেখতে হবে। তাহলে E0 সেল গ্রেটার দেন 0 হতে হবে। ঠিক আছে, তাই যদি হয় তাহলে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে আমরা দেখি যে আমাদের ভ্যালু কত আসছে, আমাদের ক্যাথোড কে আছে, তাহলে আমাদের ক্যাথোড হচ্ছে কোনটা, যেখানে রিডাকশান হচ্ছে, মানে Cu2+ আর Cu মাইনাস E0 Zn2 + Zn, এই ভ্যালু কত হচ্ছে আমাদের, তাহলে এটাই হয়ে গেল আমাদের E0 সেল। তাহলে 0.34 মাইনাস 0.76 ইজ ইকুয়াল টু 1.10 ভোল্ট হচ্ছে E0 সেল। তাহলে এটা পজিটিভ ভ্যালু। এইবার আমরা বলবো যে যেহেতু আমাদের E0 সেল পজিটিভ এসে গেছে, সুতরাং রিয়াকশানটা স্পন্টেনিয়াসলি হবে। এবার রিয়াকশান যদি হয় তাহলে কী হবে, রিয়াকশান যদি হয় তাহলে আমি জিঙ্কের চামচ দিয়ে দ্রবণটাকে নাড়াচ্ছি, তাহলে কী হবে, জিঙ্কটা রিয়াকশান করে যাচ্ছে আস্তে আস্তে, সুতরাং জিঙ্কের চামচটা আস্তে 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 ক্ষয়ে যাবে, এক সময় চামচটাই আর থাকবে না যতটা সলিউশনের মধ্যে গেছে। তাহলে এই যে CuSO4 সলিউশনকে Zn এর স্পুন দিয়ে স্টার করা, এটা কি সম্ভব হবে, সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে এটার আনসার হচ্ছে নো, বিগ নো। কেন হবে না, নো কেন, তার এক্সপ্লেনেশন হচ্ছে এইটা। ঠিক আছে, বোঝা গেল আশা করা যায়।
এইভাবে আমরা আর একটা পার্ট দেখবো এবার। একটা আমরা কি দেখলাম যে মেটাল, অ্যাক্টিভ মেটালটা লেস অ্যাক্টিভ মেটালকে তার সলিউশন থেকে, মানে তার সল্ট সলিউশন থেকে ডিসপ্লেস করে। সেকেন্ড হচ্ছে আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে সমস্ত মেটালগুলো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের ওপরে আছে, তারা সবাই কি করে, ডাইলুট অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করে, ডাইলুট অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে। তাহলে সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে আমাদের যে মেটালস which are placed above hydrogen in ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, অথবা এখানে তুমি অ্যাক্টিভিটি সিরিজও বলতে পারো। আমি আগের দিন বলেছিলাম যে অ্যাক্টিভিটি সিরিজটা আর কিছুই নয়, ইলেকট্রোকেমিক্যাল সিরিজের মধ্যে আমরা যে রেডক্স কাপলটা ব্যবহার করছি, আয়নটাকে বাদ দিয়ে দাও, খালি মেটালগুলোকে রাখো, তাহলেই ওটা অ্যাক্টিভিটি সিরিজ হয়ে যাবে, একই ব্যাপার। তাহলে মেটালস হুইচ আর প্লেসড অ্যাবাভ হাইড্রোজেন প্রডিউসেস H2 গ্যাস ফ্রম ডাইলুট অ্যাসিড। ঠিক আছে, এক্সাম্পল দেখাই। আমাদের যেহেতু ড্যানিয়েল সেল আমরা খুব করে পড়েছি, তাই আমরা ড্যানিয়েল সেলের এক্সাম্পলই দেখাই। জিঙ্কের সঙ্গে HCl এর রিয়াকশান হবে, তৈরি হবে ZnCl2 আর H2 গ্যাস, 2HCl। ঠিক আছে, কপার রিয়াকশান করলো, কপার যদি রিয়াকশান করে তাহলে এরকম কোনো রিয়াকশান হবে না। কনসেন্ট্রেটেড অ্যাসিড হলে অন্য কথা, ঠিক আছে, ডাইলুট অ্যাসিড বলছি, কিন্তু ডাইলুটকে সংক্ষেপে DIL লেখা হয়। ঠিক আছে, এবার এরকম কোয়েশ্চেন আসবে পরীক্ষায়। কোয়েশ্চেনটা কী ফর্মে আসবে দেখো, Zn বা অন্য যে কোনো মেটাল যারা উপরের দিকে আছে, যেমন ধরো যে কোনো কিছু, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, স্ট্রনসিয়াম, হ্যাঁ, আয়রন, যারা উপরে আছে হাইড্রোজেনের উপরে, সেরকম একটা মেটাল দিয়ে বলবে যে এটা HCl এর সঙ্গে রিয়াকশন করে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে, কিন্তু কপার, সিলভার, প্ল্যাটিনাম, গোল্ড এরা পারে না। এবার কেন পারে না, আনসার দাও। এবার আবারও আনসার দেওয়ার জন্য আমাদেরকে ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ নিতে হবে। আমরা দেখছি যে যদি রিয়াকশানটা হয় তাহলে জিঙ্কটা 0 থেকে +2-তে যাচ্ছে, আর হাইড্রোজেন +1 থেকে 0-তে যাচ্ছে। তাই যদি হয় তাহলে এটা হচ্ছে অক্সিডেশন, আর HCl থেকে H2 হওয়া এটা হচ্ছে রিডাকশান। তাহলে আবারও যদি আমরা E0 সেল বের করি, ক্যাথোড কোনটা, যেটা রিডাকশান হচ্ছে সেটা ক্যাথোড। তাহলে E0 ক্যাথোডের জায়গায় আমরা কি লিখব, 2H + H2 মাইনাস E0 Zn2 + Zn। কেন এটা লিখলাম, কারণ এটা ক্যাথোড, যে এই হাইড্রোজেন সিস্টেমটা ক্যাথোড, রিডাকশান হয়েছে ওখানে। তাই এর ভ্যালু কত হয় 0.0, আর এর ভ্যালু কত হয় -0.76। তার মানে ফাইনালি কত হলো +0.76। +0.76 মানেই তো E0 সেল গ্রেটার দেন 0, তার মানে তো রিয়াকশানটা স্পন্টেনিয়াস, তার মানে রিয়াকশান হবে, সুতরাং H2 গ্যাস তৈরি হবে। সো কি লিখব, দ্য রিয়াকশান ইজ স্পন্টেনিয়াস। ঠিক আছে, কথায় কথায় আমি কোয়েশ্চেনটা লিখিনি, তোমরা কোয়েশ্চেনটা একদম কোয়েশ্চেন ফর্মে লিখে নাও যে Zn ক্যান ডিসপ্লেস বা ক্যান প্রডিউস হাইড্রোজেন গ্যাস উইথ ডাইলুট HCl বাট কপার ক্যান নট। ঠিক আছে, তাহলে Zn এর জন্য এই হচ্ছে তার এক্সপ্লেনেশন যে ও পারবে। কপারের জন্য কি হচ্ছে দেখো, কপার আমি এখানে ক্রস সাইন দিয়েছি, আমি যদি ধরে নিই যে কপার করতে পারবে রিয়াকশানটা, তাহলে এখানে CuCl2 তৈরি হবে আর এখানে H2 গ্যাস তৈরি হবে, যদি কপার রিয়াকশানটা করতে পারে, ইফ দিস রিয়াকশান হ্যাপেন্ড। তাহলে কপার দেখো এবার 0 থেকে +2-তে যাচ্ছে, তাহলে অক্সিডেশন, আর এখানে H তো +1-এ ছিল, +1 থেকে 0-তে যাচ্ছে, মানে এটা রিডাকশান। তাহলে আবারও যদি আমি E0 সেল ক্যালকুলেট করি, তাহলে যেহেতু রিডাকশান হচ্ছে হাইড্রোজেনে, তাহলে ওটা আগে, ক্যাথোড মাইনাস অ্যানোড। তাহলে এইবার অ্যানোডে কে হয়ে যাবে, কপার, Cu2 + Cu,
CO2 প্লাস সিউ এর ভ্যালু কত? একটু আগে দেখলাম আমরা +0.34, তাহলে ফাইনালি এটার ভ্যালু কত আসবে? -0.34। তাহলে যেহেতু E0 সেল লেস দ্যান 0, রিয়াকশান ইজ নন স্পন্টেনিয়াস। কেন? কারণ E0 সেল লেস দ্যান 0, নেগেটিভ এসে গেছে। E0 সেল মাস্ট বি পজিটিভ যদি একটা রিয়াকশানকে স্পন্টেনিয়াসলি ঘটতে হয়। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের সেকেন্ড পয়েন্ট, যে যারা হাইড্রোজেনের ওপরে থাকে তারা লঘু অ্যাসিডের সঙ্গে বা ডাইলুট অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে। এটা ছিল সেকেন্ড। আর থার্ড আর একটা আছে, সেটা হচ্ছে জলের সঙ্গে H2O সঙ্গে রিয়াকশান করার ক্ষমতা। তোমরা নিশ্চয়ই এরা পড়েছো, ছোটোবেলায় নিশ্চয়ই পড়েছো যে সোডিয়াম, পটাশিয়াম এদেরকে জলের মধ্যে ফেললেই ইনস্ট্যান্টেনিয়াসলি রিয়াকশান হয়, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ সহকারে রিয়াকশান হয়, প্রচণ্ড অ্যাক্টিভ এরা। অ্যালুমিনিয়ামের সঙ্গে যদি জলের রিয়াকশান করাতে হয় তাহলে গরম জল লাগে, উষ্ণ জল। আর আয়রন যখন জলের সঙ্গে রিয়াকশান করে তখন অ্যাকচুয়ালি স্টিম লাগে, স্টিম। তাহলে যত আমরা অ্যাক্টিভিটি সিরিজের নিচের দিকে নামছি বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের নিচের দিকে নামছি এবং মেটালগুলোর অ্যাক্টিভিটি যত কমছে তত একটা ভিগোরাস একটা কন্ডিশনের দরকার হচ্ছে, মানে একটা হাই টেম্পারেচারের দরকার হচ্ছে, মানে রিয়াকশান কন্ডিশনটাকে আরও বেশি আরও বেশি এনার্জেটিক করে তুলতে হচ্ছে। কেন? কারণ মেটালগুলোর অ্যাক্টিভিটি কমে গেছে, এখন মেটালগুলো রিয়াকশান করতে চাইছে না, তাই জলের টেম্পারেচার মানে সিস্টেমের টেম্পারেচার বাড়ানো হচ্ছে যাতে করে রিয়াকশানটা হয়। তাহলে ব্যাপারটা কী লিখবো আমরা? যে রিয়াকশান লিখব না, আমরা লিখব যে মোর রিয়াক্টিভ মেটালস, মোর রিয়াক্টিভ মানে কারা? যারা উপরের দিকে থাকে, প্লেসড ইন হায়ার পজিশন বা আপার পজিশন, প্লেসড ইন আপার position of electrochemical series. More reactive metals can displace hydrogen gas more easily when reacts with H2O. যখন জলের সঙ্গে রিয়াকশান হয় তখন যারা উপরের দিকে আছে বেশি অ্যাক্টিভ তারা বেশি তাড়াতাড়ি মোর ইজিলি তারা রিয়াকশানটা করতে পারে। এক্সাম্পল দেখো, সোডিয়াম জলের সঙ্গে রিয়াকশান করে NaOH তৈরি করে আর H2 তৈরি করে। ঠিক আছে, এটা হচ্ছে কোল্ড ওয়াটার। একই রকমভাবে অ্যালুমিনিয়াম যদি রিয়াকশান করে তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তৈরি হয় আর হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এটা হচ্ছে ওয়ার্ম ওয়াটার, গরম জল। ঠিক আছে, অ্যাকচুয়ালি সম্ভবত এখানে ফুটন্ত জল ব্যবহার করা হয়, 100 ডিগ্রি সেলসিয়াসের জল ব্যবহার করা হয়। আর আয়রন যদি রিয়াকশান করে তাহলে আমরা জানি স্টিমের সঙ্গে রিয়াকশান হয়, এটা হচ্ছে স্টিম। Fe3O4 তৈরি হয় সম্ভবত, ফেরোসোফেরিক অক্সাইড সম্ভবত তৈরি হয়। তাহলে দেখো, কোল্ড ওয়াটার, ওয়ার্ম ওয়াটার, স্টিম ওয়াটার, স্টিম। তাহলে সব থেকে তাড়াতাড়ি রিয়াকশান করছে, ইজিলি রিয়াকশান করবে কে? কোল্ড ওয়াটার থাকলে। জলকে গরম করার দরকার নেই, জলকে স্টিমে পরিণত করার দরকার নেই। তা এই হচ্ছে ব্যাপার। এবার এখানে একটা জিনিস মনে রাখি আমরা, সেটা হচ্ছে যে লিথিয়াম থেকে সোডিয়াম এরা সবাই কোল্ড ওয়াটারের সঙ্গে রিয়াকশান করে। কারা কারা থাকে? লিথিয়াম, পটাশিয়াম, বেরিলিয়াম, স্ট্রনশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। আগের দিন নেমোনিক্স মনে করিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। কী ছিল নেমোনিক্সটা? যে লেকে বাঁশুরি কলসি নাথ এন
তারপরে কালসিনাথ, মাঙ্গা, আলু, এখান থেকে শুরু করে একেবারে ক্রোমিয়াম পর্যন্ত এরা হচ্ছে গরম জলের সঙ্গে রিয়াকশন করে। আর তারপরে এখান থেকে শুরু করে আয়রন থেকে লেড, এরা সবাই, লেডও এই একই রকম রিয়াকশন দেয়, Pb3O4 তৈরি করে। এইটা আমাদের কিন্তু মনে রাখা দরকার। এইটা তো ঠিকই আছে, এই রিয়াকশন তোমরা আগেও করেছো। এই জায়গাটা আমার একটু ডাউট আছে, এটা তৈরি হবে নাকি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড না অ্যালুমিনিয়াম অক্সাইড, হাইড্রোক্সাইডই মনে হয় হবে। যাই হোক, এটা থাক, এটাই দেখতে হবে একটু। আর এই তিনটে মনে রাখতে হবে, ঠিক আছে? কারা কারা ওয়ার্ম ওয়াটারের সঙ্গে রিয়াকশন করবে, কারা স্টিমের সঙ্গে, আর কারা কোল্ড ওয়াটারের সঙ্গে। তো এই হয়ে গেল মেটাল সংক্রান্ত এরকম অ্যাক্টিভিটির এক্সাম্পল। এবার নন মেটালের একটা এক্সাম্পল দিই, দেখো। নন মেটালসের ক্ষেত্রেও একই রকম, যেটা বেশি অ্যাক্টিভ সে লেস অ্যাক্টিভ নন মেটালের সল্ট থেকে তাকে ডিসপ্লেস করতে পারবে। এবার আমরা যে এক্সাম্পলগুলো দিচ্ছিলাম ফ্লুরিন, ক্লোরিন, সেখানে ফ্লুরিন ছিল সবথেকে বেশি অ্যাক্টিভ। ও যদি সবথেকে বেশি অ্যাক্টিভ হয়, তাহলে ও যদি ধরো ক্লোরিনের একটা সল্টের সঙ্গে রিয়াকশন করছে, এখান থেকে ও ক্লোরিনকে ডিসপ্লেস করতে পারবে আর KF তৈরি করতে পারবে, ঠিক আছে? একই রকমভাবে আমাদের সিরিজটা কী ছিল, মানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই ছিল এদের অর্ডার। সব থেকে কম অ্যাক্টিভ কে ছিল? আয়োডিন। তাহলে আয়োডিন যদি রিয়াকশান করে ধরো পটাশিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ব্রোমাইড বা পটাশিয়াম ফ্লুরাইডের সঙ্গে, তাহলে ও কিন্তু রিয়াকশান করবে না। কেন? ও সব থেকে কম অ্যাক্টিভ। যারা বেশি অ্যাক্টিভ তারা কম অ্যাক্টিভদের সল্টের সঙ্গে রিয়াকশান করে সেই কম অ্যাক্টিভ হ্যালোজেনটাকে ডিসপ্লেস করতে পারবে। তাহলে ক্লোরিন রিয়াকশান করতে পারবে কার সঙ্গে? ক্লোরিন KI এর সঙ্গে রিয়াকশান করতে পারবে, ক্লোরিন KBr এর সঙ্গে রিয়াকশান করতে পারবে। কেন পারবে? কারণ ক্লোরিনের থেকে এরা দুজনেই কম অ্যাক্টিভ, তাই এদের সল্টের সঙ্গে রিয়াকশান করে এদেরকে তৈরি করতে পারবে। তাহলে এখান থেকে ব্রোমিন তৈরি হবে, I2 তৈরি হবে, আর এদের সল্ট তৈরি হবে, KCl হয়ে যাবে দুদিকেই। ব্যালেন্স করলাম না, একই ব্যাপার, ব্যালেন্স করা, ঠিক আছে? ক্লোরিন যদি আমি চাই যে ক্লোরিনটা KF এর সঙ্গে রিয়াকশান করুক আর F2 তৈরি করুক, তাহলে হবে না, কারণ ফ্লুরিন ওপরে আছে তাই, ঠিক আছে? আমি যদি চাই যে ব্রোমিন রিয়াকশান করছে KI এর সঙ্গে আর ব্রোমিন রিয়াকশান করছে KCl এর সঙ্গে, তাহলে কী হবে? এখানে তৈরি হবে KBr আর I2, আর এখানে তৈরি হবে KCl, সরি, এখানে তৈরি হবে KBr আর Cl2। এবার ব্রোমিনের থেকে আয়োডিন নিচে আছে, তাই ব্রোমিন আয়োডিনকে তৈরি করতে পারবে, কিন্তু ব্রোমিন ক্লোরিন তৈরি করতে পারবে না, ঠিক আছে? এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আমি এখানে ক্রস না দিয়ে এখানে বরঞ্চ আমি প্রোডাক্টটা লিখি। যদি তৈরি হতো তাহলে কি হতো? তাহলে তৈরি হতো KI আর ব্রোমিন তৈরি হতো, যেটা কিনা হবে না, ঠিক আছে? এই রিয়াকশানগুলো ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এইরকম চারটে রিয়াকশান দিয়ে দেবে, বলবে এদের মধ্যে কোন রিয়াকশানটা সম্ভব নয় বা এদের মধ্যে কোন রিয়াকশানটা সম্ভব। সুতরাং খুব ঠান্ডা মাথায় এইটাকে সাইডে মনে করে নিয়ে তারপরে এইগুলোর আনসার বলতে হবে, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের অ্যাক্টিভিটি সিরিজ সংক্রান্ত অ্যাপ্লিকেশানের থিওরিটিক্যাল পার্ট। এইবার আমরা সরাসরি কোয়েশ্চেন আনসার সলভ করব। ওকে, দেখো ফার্স্ট প্রবলেম বলছে অ্যারেঞ্জ ABCDE ইন ইনক্রিজিং অর্ডার অফ SRP, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের সঠিক অর্ডারে সাজাতে বলেছে অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং রিয়াকশানস। এই একটা রিয়াকশান দিয়েছে, দেখো 1 2 3 4 5টা রিয়াকশান দিয়েছে। এই কটা রিয়াকশানের ভিত্তিতে আমাদেরকে এদেরকে সাজাতে হবে SRPর সঠিক অর্ডারে। রিয়াকশানগুলো কী দিয়েছে দেখো, এ অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করে হাইড্রোজেন তৈরি করতে পারে, তার মানে এটা আমাদের ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের ওপরে আছে, রাইট? তাহলে আমরা এরকম লিখতে পারি যে এটা হাইড্রোজেনের ওপরে লিখলাম, ঠিক আছে? এই রিয়াকশানটা দেখো সি, এটা হচ্ছে ই এর একটা সল্ট, এর ক্লোরাইড, এর সল্ট থেকে সি কে ডিসপ্লেস করতে পারে না, রিয়াকশান করতে পারে না, নো রিয়াকশান। যদি রিয়াকশান হতো তাহলে এটা এরকম হতো, সি এর সঙ্গে Cl2 রিয়াকশান করতো আর ইটা আলাদা হয়ে যেত, অর্থাৎ সি কিন্তু কে আলাদা করতে পারছে না। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি যে ইটা সিরিজে ওপরের দিকে আছে, কারণ সি যদি ওপরের দিকে থাকতো তাহলে সি বেশি রিয়াক্টিভ হতো,
মোর অ্যাক্টিভ যদি হতো তাহলে মোর অ্যাক্টিভ এলিমেন্ট বা মেটাল কি করতে পারে, লেস অ্যাক্টিভ মেটালকে তার সল্ট সলিউশন থেকে ডিসপ্লেস করতে পারে। তো এইটা করতে পারতো যদি সি বেশি অ্যাক্টিভ হতো। তাহলে এখানে উল্টোটা, তাহলে তাহলে ইটা সি এর ওপরে আছে, তাহলে আমরা এরকম লিখতে পারি যে ইটা সি এর ওপরে লিখলাম, ঠিক আছে। এই রিয়াকশন দেখো ডি অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করতে পারে না, মানে অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে এই যেমন হাইড্রোজেন তৈরি করেছে, ডি সেটা পারে না, তার মানে ডিটা হাইড্রোজেনের নিচে আছে, রাইট। এদিকে দেখো সি এ বলে যে এলিমেন্টটা বা মেটালটা আছে তার সল্ট থেকে এ কে ডিসপ্লেস করতে পারে, তার মানে সিটা বেশি অ্যাক্টিভ এ এর তুলনায়, তাহলে এ এর ওপরে সি থাকবে, ঠিক আছে। আর ডি আবার বিকে ডিসপ্লেস করতে পারছে, দেখো ডি আবার বিকে তার সল্ট থেকে ডিসপ্লেস করতে পারছে, তার মানে ডিটা বি এর ওপরে থাকবে। তার মানে ফাইনালি যেটা হলো যে এই সি এর ওপরে ই থাকবে, এই সি এর ওপরে ই আছে তো সি এর ওপরে ই দিয়ে দিলাম, আর ডিটা বি এর ওপরে থাকবে, তার মানে এই ডি এর নিচে একটা বি আছে। তাহলে ফাইনালি এই হচ্ছে এদের অ্যাক্টিভিটি সিরিজ, এদের অর্ডার, মানে অ্যাক্টিভিটির অর্ডার। সব থেকে বেশি অ্যাক্টিভ কে ই, তাহলে যত বেশি অ্যাক্টিভ হবে তত এসআরপির ভ্যালু কী হবে, কম হবে, তাই না। যত উপরের দিকে আমরা যাই তত এসআরপির ভ্যালু কী হয়, কম হয়। তো উপর থেকে নিচে নামলে এসআরপির ভ্যালু আস্তে আস্তে বাড়ে। তাহলে আমরা এখানে আনসারটা এরকম লিখতে পারি যে এসআরপি সব থেকে কম হচ্ছে ই, তাহলে ই লেস দেন সি, ঠিক আছে। তারপরে সি এর পরে কে হবে, এ, তারপরে ডি, তাহলে সি এর পরে হয়ে গেল এ, তারপরে ডি, আর ফাইনালি বি। বি এর এসআরপি ভ্যালু সব থেকে বেশি, সুতরাং বি হচ্ছে লিস্ট অ্যাক্টিভ, ঠিক আছে। তাহলে এই ইটা হচ্ছে এখানে মোস্ট অ্যাক্টিভ, আর বিটাকে এখানে তোমরা লিখে নাও যে লিস্ট অ্যাক্টিভ, সব থেকে কম ওটা সক্রিয়। আশা করা যায় বোঝানো গেল, কারণ এই রিয়াকশানকে কোন রিয়াকশান দেবে বা দেবে না এটা জাস্ট এর আগেই আমরা পড়লাম। সেকেন্ডটা দেখো এসআরপি অফ Mg2 প্লাস Mg, এটা একটা রেডক্স কাপল, একটা হাফ সেল, এরকম 1 2 3 4টে হাফ সেল দিয়েছে, তাদের এসআরপি ভ্যালু যথাক্রমে বলে দিয়েছে। আমি এটাকে মুছছি, তাহলে লিখতে বুঝতে সুবিধা হবে, নাহলে এখানটা একটু ক্লামজি হয়ে গেছে। দেখো এবার 4টে ইলেকট্রোড আছে, তাদের এসআরপি ভ্যালু দিয়েছে 1 2 3 4টে দিয়েছে, আচ্ছা। রেসপেক্টিভলি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট। দেখো স্ট্রংগেস্ট যদি রিডিউসিং এজেন্ট হয় তাহলে তারা কোনগুলো হবে, যারা ওপরের দিকে থাকবে। আমরা একটু আগেই সেই সমস্ত নিয়ে আলোচনা করলাম যে সব থেকে অ্যাক্টিভ যে মেটালগুলো তারা বেশি বেশি রিডিউসিং এজেন্ট হয়। আমরা যত উপরের দিকে থাকি তত রিডিউসিং এজেন্ট বা রিডিউসিং পাওয়ার এদের বেশি হয়। রিডিউসিং পাওয়ার বেশি হয় কাদের, যারা উপরের দিকে থাকে, ঠিক আছে। মাঝখানে এখানে ধরো হাইড্রোজেন আছে, হাইড্রোজেন, আর নিচের দিকে যারা থাকে তারা হয় অক্সিডাইজিং এজেন্ট, তাদের অক্সিডাইজিং পাওয়ার বেশি হয়। তাহলে রিডিউসিং এজেন্ট সব থেকে বেশি যে হবে সে সব থেকে উপরে থাকবে, মানে তার এসআরপির ভ্যালু মিনিমাম হবে। এবার দেখো এইটা সব থেকে মিনিমাম ভ্যালু -2 পয়েন্ট, তার মানে এই Mg2 প্লাস আর Mg এই সিস্টেমের মধ্যে আমার স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্টটা আছে। এবার দেখো Mg আর Mg2 প্লাস দুটোই আছে অপশানে, কোনটা হবে? রিডিউসিং এজেন্ট যে হবে সে অন্যকে রিডিউস করবে, মানে নিজে অক্সিডাইজ হবে। তাহলে Mg2 প্লাস আর Mgর মধ্যে কে অক্সিডাইজ হবে? যে লোয়ার স্টেটে আছে সে অক্সিডাইজ হবে। আমরা আগের দিন পড়েছিলাম যখন আমরা সিগনিফিকেন্স জানছিলাম যে যে হচ্ছে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে তার মধ্যে যেটা লোয়ার অক্সিডেশন স্টেটে আছে সেইটা হবে রিডিউসিং এজেন্ট। সুতরাং আমাদের কারেক্ট অপশান হচ্ছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে। Mg2 প্লাস কেন রিডিউসিং হবে না? কারণ ও যদি অন্যকে রিডিউস করতে চায় তাহলে ওকে নিজেকে অক্সিডাইজ হতে হবে মানে ইলেকট্রন লুজ করতে হবে। কিন্তু ম্যাগনেসিয়ামের তো আউটার মোস্ট শেলে অলরেডি 2টো ইলেকট্রন আছে, সেই 2টো ইলেকট্রনই অলরেডি ও লুজ করে ফেলেছে, 2+ হয়ে গেছে। সুতরাং ফার্দার আর ইলেকট্রন লস করতেও পারবে না, সুতরাং Mg2 প্লাস অ্যাজ এ রিডিউসিং এজেন্ট ও কাজ করতে পারবে না। আমরা শুধুমাত্র এই কোয়েশ্চেনটাতে এই আনসারটাই না দেখে আমরা উল্টোটাও দেখি যে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং কে হবে এদের মধ্যে। তো ন্যাচারালি যদি স্ট্রংগেস্ট অক্সিডাইজিং হতে হয় তাহলে তার এসআরপি ভ্যালু কী হতে হবে? বেশি হতে হবে। আমরা যত নিচে নামি তত কি হয়?
এসআরপি ভ্যালু ইনক্রিজ করে, যত আমরা নিচে নামি এসআরপি ভ্যালু ইনক্রিজ করে এবং অক্সিডাইজিং পাওয়ার বাড়ে। তাহলে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং যদি আমরা খুঁজতে যাই তাহলে তার এসআরপি মাস্ট বি ম্যাক্সিমাম, তাহলে সেটা হচ্ছে দেখো এটা পরপরই সাজানো আছে এখানে। তার মানে আমার এই Fe3 প্লাস এফির মধ্যে একজন, এই দুজনের মধ্যে একজন হবে আমার স্ট্রংগেস্ট অক্সিডাইজিং। অক্সিডাইজিং এজেন্ট কে হবে? যে অন্যকে অক্সিডাইজ করবে, সুতরাং নিজে রিডিউস হবে। তাহলে রিডিউস কে হবে? যে হায়ার অক্সিডেশন নাম্বারে আছে, অর্থাৎ Fe3 প্লাস। ঠিক আছে, তাহলে আমরা এখানে আরও একটা অপশান পেয়ে গেলাম যে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে Fe3 প্লাস। ঠিক আছে, এটার কনসেপ্টটা আরও একবার আমি ক্লিয়ার করি। যদি আমাকে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট খুঁজতে হয় তাহলে আগে তো আমি সিস্টেমটা খুঁজবো যে কার এসআরপি মিনিমাম, সেটা পেয়ে গেলাম। এবার সেখানে যে লোয়ার অক্সিডেশন নাম্বার থাকবে সে হচ্ছে রিডিউসিং এজেন্ট, রাইট? আর যদি স্ট্রংগেস্ট অক্সিডাইজিং খুঁজতে হয় তাহলে আগে তো আমি সবথেকে বেশি ভ্যালু কোন সিস্টেমের আছে সেইটাকে খুঁজবো, সেখানে যেটা হায়ার অক্সিডেশন নাম্বার থাকবে সেটা হয়ে যাবে আমাদের স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, একই রকমভাবে আমরা এখানে উইকেস্ট রিডিউসিং বা উইকেস্ট অক্সিডাইজিংটাও খুঁজতে পারি। ঠিক আছে, সেটা তোমরা নিজেরা করো, জাস্ট আমরা এর আগে যে প্রবলেমটা করেছি সেইটার রেসপেক্টে। তিনেরটা দেখো এসআরপি অফ XYZ, তিনটের আবারও এসআরপি দিয়েছে স্ট্যান্ডার্ড রিডিউসিং পোটেনশিয়াল। আচ্ছা, 0.52 -3.03 আর -1.18। কারেক্ট অর্ডার অফ দেয়ার মেটালিক ক্যারেক্টার। মেটালিক ক্যারেক্টার মানে কি? মেটালিক ক্যারেক্টার, ধাতব ধর্ম। তার মানে কি? মেটালগুলো টেন্ডেন্সি কী হয় আমরা আগেই জানলাম যে মেটালগুলো টেন্ডেন্সি হয় অন্যকে রিডিউস করা, অর্থাৎ রিডিউসিং পাওয়ার, তাই তো? এখানে মেটালিক প্রপার্টি বা মেটালিক ক্যারেক্টার মানেই হচ্ছে রিডিউসিং পাওয়ার, কারণ মেটালদের টেন্ডেন্সি হয় অন্যকে রিডিউস করে নিজে অক্সিডাইজ হয়ে ক্যাটায়ন তৈরি করা, অর্থাৎ পজিটিভ আয়ন তৈরি করা, যেহেতু তারা ইলেকট্রো পজিটিভ। তাহলে আমরা এই যে মেটালিক ক্যারেক্টার, এটার মানে আমরা বলতে পারি যে রিডিউসিং পাওয়ার। আর রিডিউসিং পাওয়ার যদি হয় তাহলে দিস ভ্যারিজ উইথ 1/SRP, তাই তো? তাহলে যার এসআরপি কম, লিস্ট ভ্যালু, সে সব থেকে বেশি তার মেটালিক ক্যারেক্টার বা রিডিউসিং পাওয়ার আছে। তাহলে সব থেকে কম দেখো -3.03, ওটা কার? ওটা হচ্ছে ওয়াই। তারপর হচ্ছে একটা মাইনাস ভ্যালু হচ্ছে -1, তারপরে 0.52 হচ্ছে প্রথমেরটা মানে এক্স, তাহলে ওর মেটালিক ক্যারেক্টার সব থেকে কম। তাহলে YZX এই হচ্ছে আমাদের অর্ডার। দেখো প্রথমটাই YZX, রাইট? চারেরটা দেখো এসআরপি, আবারও এসআরপি অফ দ্য ইলেকট্রোডস, একটা, দুটো, তিনটে, চারটে ইলেকট্রোডের ভ্যালু দিয়ে দিয়েছে। ফাইন্ড স্ট্রংগেস্ট RaOA রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, অ্যান্ড উইকেস্ট RaOA। আমরা জাস্ট একটু আগে 2 নম্বর যে প্রবলেমটা করলাম সেটার মতোই। তাহলে স্ট্রংগেস্ট রিডিউসিং যে হবে তার কি হবে? এসআরপি সব থেকে কম, তাই না? রিডাকশান পাওয়ার ভ্যারিজ উইথ 1/SRP, আর অক্সিডাইজিং পাওয়ার ভ্যারিজ উইথ SRP। তাহলে যে স্ট্রংগেস্ট RA তার ভ্যালু সব থেকে কম ভ্যালু কোনটা আছে দেখো? -0.7, এটার ভ্যালু সব থেকে কম, তাই তো? তার মানে এই 2 নম্বর যে আছে। এবার এদের মধ্যে স্ট্রংগেস্ট রিডিউসিং কোনটা হবে? যে রিডিউসিং সে নিজে অক্সিডাইজ হবে কোনটা? যে লোয়ার অক্সিডেশন নাম্বারে আছে। তাহলে আমরা কি বলবো? স্ট্রংগেস্ট RA হচ্ছে ক্রোমিয়াম। এবার এই যে কাপল, এই একজোড়া যে সিস্টেম, এদের মধ্যে যেটা স্ট্রংগেস্ট রিডিউসিং, অন্যজন উইকেস্ট অক্সিডাইজিং, কনজুগেট অ্যাসিড বেসের মতন। তাহলে উইকেস্ট অক্সিডাইজিং হচ্ছে Cr3+। ঠিক আছে, এইবার স্ট্রংগেস্ট অক্সিডাইজিং যে হবে তার এসআরপি সব থেকে বেশি হবে। তাহলে সব থেকে বেশি দেখো একটা পজিটিভ ভ্যালু আছে এইটা, তার মানে Ag+Ag। এবার এদের মধ্যে যে অক্সিডাইজিং, এই দুজনের মধ্যে সে অন্যকে অক্সিডাইজ করবে, নিজে রিডিউস হবে মানে ইলেকট্রন গেইন করবে, অর্থাৎ যেটা হাইয়ার অক্সিডেশন স্টেটে আছে সেটা। তাহলে আমরা বলবো যে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে Ag+, তাহলে উইকেস্ট
রিডিউসিং হচ্ছে Ag। ঠিক আছে, এবারে এই কোয়েশ্চেনটা এরকম ডাইরেক্ট মানে কি বলবো, এটা মানে সাবজেক্টিভ কোয়েশ্চেন হয়ে গেল, এখানে কোনো অপশান নেই, এমসিকিউ নেই। এমসিকিউ হলে এরকম থাকতেই পারে যে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট অ্যান্ড স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্টস আর রেসপেক্টিভলি বলে দুটো দুটো করে অপশান থাকলো, চারখানা, সঠিকটাকে বেছে নিতে হবে। সুতরাং খুব কেয়ারফুলি এই দুটো হচ্ছে আমাদের মূল ফান্ডা, এইখান থেকে সমস্ত আনসার চলে আসবে। যাই হোক না কেন আলটিমেটলি তোমাকে অক্সিডাইজিং পাওয়ারে নিয়ে আসতে হবে, সেটা মেটালিক ক্যারেক্টার হোক, হ্যাঁ। আর যদি ডাইরেক্ট এগুলো বলে তাহলে তো এগুলোই ঠিক আছে। তারপরের কোয়েশ্চেনটা দেখো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এখানে বলছে যে অ্যারেঞ্জ H+ চারটে ক্যাটায়ন দিয়েছে, আয়ন্স ইনক্রিজিং অর্ডার অফ টেন্ডেন্সি টু গেট ডিপোজিটেড অ্যাট ক্যাথোড। এই কথাটার মানে বুঝতে হবে। মানে এই যে আয়নগুলো আছে না, এই আয়নগুলোর ধরো এদের সল্টকে ইলেকট্রোলাইসিস করা হয়েছে, তড়িৎ বিশ্লেষণ করা হয়েছে, তাহলে ক্যাটায়নগুলো ক্যাথোডে চলে যাবে। এবার ক্যাথোডে চলে যাওয়ার যে টেন্ডেন্সি টু গেট ডিপোজিটেড অ্যাট ক্যাথোড, এইটা টেন্ডেন্সির সঠিক অর্ডারে সাজাতে হবে। এবার ক্যাথোডে ডিপোজিটেড হওয়ার টেন্ডেন্সি, এই কথাটার মানে কি? ক্যাথোডে কী রিয়াকশান হয়? ক্যাথোড কাকে বলে? যে ইলেকট্রোডে রিডাকশান হয় সেটাই ক্যাথোড। তাহলে কেউ যদি ক্যাথোডে যায়, ক্যাথোডে যাওয়ার টেন্ডেন্সি মানে কি? মানে এই যে আয়নটা ও ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গেইন করবে, করে মেটাল হিসাবে ক্যাথোডের উপরে জমা হতে থাকবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন গেইন করা মানে ফাইনালি কি হওয়া? রিডিউসড হওয়া। এবার রিডিউসড কারা হতে চাইবে? যারা নিজেরা রিডিউসড হয় তারা কি? তারা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। যারা নিজেরা রিডিউসড হতে চায় তারা অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট কারা? যাদের এসআরপি ম্যাক্সিমাম। তাহলে যার এসআরপি ভ্যালু ম্যাক্সিমাম সে হচ্ছে ম্যাক্সিমাম অক্সিডাইজিং পাওয়ার তার আছে, সুতরাং সে সবথেকে ভালো অক্সিডাইজিং এজেন্ট। সুতরাং সে সবার আগে ইলেকট্রন গেইন করবে, আর এই ইলেকট্রন গেইন করার টেন্ডেন্সি তো হচ্ছে ক্যাথোডে গিয়ে মুক্ত হওয়ার বা ডিপোজিটেড হওয়ার টেন্ডেন্সি। তাহলে এবার আমাকে দেখতে হবে যে সবথেকে বেশি ভ্যালু কার আছে। সবথেকে বেশি ভ্যালু দেখো এই যে প্লাস ভ্যালু আছে, আর এগুলো সবার নেগেটিভ ভ্যালু। তাহলে Ag+ হলো আমাদের আনসার। তাহলে ক্যাথোডে মুক্ত হওয়ার বা ডিপোজিটেড হওয়ার যে আমি যদি এর অর্ডারটা লিখি, তাহলে অর্ডার, ঠিক আছে, অর্ডার অফ টেন্ডেন্সি টু গেট ডিপোজিটেড অ্যাট ক্যাথোড। তাহলে সব থেকে বেশি ভ্যালু যার, সে সবার আগে চলে গেল ক্যাথোডে। তারপরে হাইড্রোজেন, ওর ভ্যালু 0। তারপরে এই দুজনের হচ্ছে নেগেটিভ ভ্যালু। এবার দেখো সব থেকে বেশি নেগেটিভ হচ্ছে সোডিয়ামে, তার মানে ওর ভ্যালু অ্যাকচুয়ালি সব থেকে কম। তাহলে জিঙ্ক আগে আসবে, মানে Zn2+ আগে এলো, আর সবার লাস্টে হচ্ছে সোডিয়াম। এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট, কেন আমরা এরপর যখন ইলেকট্রোলাইসিস পড়বো তখন আমাদের এইরকম রিলেটিভ কম্পিটিশানগুলো দেখতে হবে। যে ধরা যাক সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অ্যাকুয়াস সলিউশন, তাহলে সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশনে H+ থাকবে, Na+ থাকবে। এবার H+ আর Na+ এর মধ্যে কে যাবে ক্যাথোডে? যদি H+ যায় তাহলে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, আর যদি Na+ যায় তাহলে সোডিয়াম মেটাল তৈরি হবে। তাহলে এরকম কোয়েশ্চেন আছে যে ক্যাথোডে কী তৈরি হবে? তাহলে ক্যাথোডে কী তৈরি হবে? H+ আগে যাবে ক্যাথোডে, সুতরাং হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। অর্থাৎ NaCl এর যদি আমি অ্যাকুয়াস সলিউশন নিই, তাহলে তার ইলেকট্রোলাইসিস করলে কিন্তু সোডিয়াম মেটাল ক্যাথোডে ডিপোজিটেড হবে না, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। H+ ক্যাথোডে গিয়ে ইলেকট্রন নেবে, অ্যাটম তৈরি করবে, তারপর সেগুলো কম্বাইন করে H2 মলিকিউল তৈরি করবে। যাই হোক, পরেরটা দেখো, 6টা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িংস অ্যামং টিন, কপার, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম ক্যান রিডিউস Fe2+ আয়ন? Fe2+ আয়নকে রিডিউস করতে পারবে কারা কারা? তাহলে রিডিউস যারা করতে পারে তারা রিডিউসিং এজেন্ট, আর রিডিউসিং এজেন্ট যারা হবে তাদের এসআরপি ভ্যালু কী হবে? কম হবে। তাহলে যারা Fe2+কে রিডিউস করবে তাদের এসআরপি ভ্যালু Fe2+এর যা ভ্যালু তার থেকে কম হবে। এবার Fe2+এর ভ্যালু কত দেখো, Fe2+এর ভ্যালু দিয়েছে কত? -0.44। ঠিক আছে, আচ্ছা একটা কথা, সবার আগে তো আমাকে এটা দেখতে হবে যে যে ভ্যালুগুলো দিয়েছে এগুলো আদৌ এসআরপি ভ্যালু কি না। যদি এগুলো এসওপি ভ্যালু হয়, স্ট্যান্ডার্ড অক্সিডাইজিং পোটেনশিয়াল হয়, তাহলে রিভার্স করে নিতে হবে।
কিন্তু এখানে সবগুলোই এসআরপি দেওয়া আছে। দেখো এই CR3+ থেকে CR মানে রিডাকশান, Al3+ থেকে L মানে রিডাকশান, সবকটাই এখানে রিডাকশান রিয়াকশানই দেওয়া আছে। সুতরাং প্রত্যেকটা ভ্যালুই এখানে এসআরপি ভ্যালু, তাই টেনশন নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু অন্য যে কোনো প্রবলেমে আমাদের সবার আগে ফার্স্ট কাজ হচ্ছে এটাই চেক করা যে ভ্যালুটা দেওয়া আছে সেটা এসআরপি নাকি এসওপি। যদি এসওপি থাকে তাহলে সেটাকে আগে সাইনটাকে চেঞ্জ করে নিতে হবে। যাই হোক, তাহলে এইবার -0.44 থেকে কম ভ্যালু যাদের, তারা হচ্ছে বেশি পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট। তাহলে -0.44 থেকে কম কার কার আছে দেখো, -0.44 থেকে কম -0.74 আছে, -1 আছে, আর কেউ আছে কি? এটা তো কপার, তো প্লাস ছেড়ে দাও, আর এটা তো -1, তার মানে এফির থেকে কম, এফির থেকে বেশি ভ্যালু। তো এফির থেকে কম ভ্যালু এই দুজনের হচ্ছে। তাহলে এই দুজন হচ্ছে সেই সিস্টেম যারা Fe2+কে রিডিউস করতে পারবে। এবার রিডিউস কারা করে? যারা লোয়ার অক্সিজেন স্টেটে আছে। সেই জন্যই এখানে মেটালগুলোর নাম দেওয়া হয়েছে। তাহলে ক্রোমিয়াম আর কে অ্যালুমিনিয়াম, এই দুটো হয়ে গেল আমাদের আনসার। এরা একমাত্র Fe2+কে রিডিউস করতে পারবে, কারণ এদের এসআরপি ভ্যালু Fe2+এর থেকে কম। ঠিক আছে, সাদেরটা দেখো, ইন আ সলিউশন কনসেন্ট্রেশন অফ Y- and X and Z-, একটা সলিউশন আছে, সেখানে Y- আর Z- সলিউশনের কনসেন্ট্রেশন হচ্ছে 1 মোলার। ঠিক আছে, 1 মোলার দিয়ে যদি আমাদের কোনো কাজ নেই। এখানে কি বলছে দেখো, এসআরপি অফ ZXY, এর সব থেকে কম। যার সব থেকে কম ভ্যালু হয় সে সবার উপরে থাকে না অ্যাক্টিভিটি সিরিজে। তাহলে এই হচ্ছে ওদের অর্ডার, তাই না? এবার বলছে হুইচ ওয়ান বিটুইন Y- and Z- ক্যান রিডিউস X। ঠিক আছে, Y- আর Z- মধ্যে কে X-কে রিডিউস করতে পারবে? X-কে রিডিউস করতে পারবে। তাহলে যে রিডিউস করবে সে রিডিউসিং এজেন্ট, তার এসআরপি ভ্যালু X-এর থেকে কম হবে, অর্থাৎ সে ওপরে থাকবে। তাহলে X-এর থেকে কম ভ্যালু কার দেখো, X-এর থেকে কম ভ্যালু হচ্ছে Y-এর, তাই জন্যই Y উপরে আছে। আর যারা উপরে থাকে তারাই তো রিডিউসিং এজেন্ট হয় বেশি বেশি করে। সুতরাং হুইচ ওয়ান ক্যান রিডিউস X, তাহলে আনসার কী হবে? Y-। ঠিক আছে, Y- রিডিউস করতে পারবে। Y- যদি রিডিউস করে তাহলে নিজে কি হবে? অক্সিডাইজ হবে। নিজে অক্সিডাইজ হবে মানে ইলেকট্রন ছেড়ে দেবে। এই যে ইলেকট্রনটা মাথায় আছে এক্সট্রা একটা, সেটা ছেড়ে দিয়ে ও মেটালে বা যাই হোক নন মেটালে এলিমেন্টে পরিণত হবে। নন মেটাল কেন বলছি? কারণ যেহেতু অ্যানায়ন থেকে মেটালে আসছে, তাই। যাই হোক, তাহলে আমাদের ফাইনাল আনসার হয়ে গেল কি? Y। ঠিক আছে, কারণ Y এর এসআরপি ভ্যালু কম। যার এসআরপি ভ্যালু কম সে রিডিউস করতে পারে। জেডটা এখানে এক্সকে রিডিউস করতে পারবে না, কারণ জেডের ভ্যালু তো বেশি। রাদার উল্টোটা হবে, তখন এক্স আবার জেডকে রিডিউস করে দিতে পারবে। ঠিক আছে, লাস্ট এটা দেখো, দ্য ফলোয়িং রিয়াকশানস অকার স্পন্টেনিয়াসলি। এই তিনটে রিয়াকশান স্বতঃস্ফূর্তভাবে ঘটে। তিনটে রিয়াকশান যদি হয় তাহলে বলছে Mg, কপার, সিলভার, জিঙ্ক, এদেরকে কারেক্ট অর্ডার অফ এসআরপিতে সাজাতে হবে। এদের সঠিক অর্ডার বলতে হবে আমাকে। ফার্স্ট রিয়াকশানটা দেখো, আমি কোয়েশ্চেনটা মুছছি এখান থেকে। ফার্স্ট রিয়াকশান খুব ভালো করে লক্ষ্য করো। জিঙ্কটা কি হয়েছে দেখো, জিঙ্কটা Zn2+ হয়েছে, তার মানে অক্সিডাইজ হয়েছে, রাইট। Cu2+টা রিডিউসড হয়েছে। খুব ভালো করে লক্ষ্য করো, এসআরপির ভ্যালু আমাকে বের করতে হবে। এসআরপি ভ্যালু মানে আমাকে ওই কে ওপরে কে নিচে সেটা জানতে হবে। এবার অক্সিডেশনটা কোথায় হয়? অ্যানোডে হয়। আর রিডাকশানটা হয় কোথায়? ক্যাথোডে। যদি রিয়াকশানটা স্পন্টেনিয়াসলি হয়, ঠিক আছে, স্পন্টেনিয়াস যদি রিয়াকশান হয় তার মানে হচ্ছে E0 সেল গ্রেটার দ্যান 0, তার মানে E0 ক্যাথোড গ্রেটার দ্যান E0 অ্যানোড, তাই তো? E0 সেল গ্রেটার দ্যান 0 হওয়ার মানে হচ্ছে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড গ্রেটার দ্যান 0। তার মানে তো এটা ক্যাথোড কোনটা? যেখানে রিডাকশান হচ্ছে, তার মানে Cu2+ Cu সিস্টেম। তার মানে এখান থেকে আমি কী পেতে পারি? যে E0 অফ Cu2+ Cu গ্রেটার দ্যান E0 অফ Zn2+ Zn। ঠিক আছে, তাহলে ফার্স্ট
রিয়াকশান থেকে আমরা এই ডেটা পেলাম, ঠিক আছে। সেকেন্ড রিয়াকশানে আবার দেখো কী হচ্ছে, কপার হয়ে যাচ্ছে Cu2+, তার মানে কপার এইবার অক্সিডাইজ হচ্ছে, তাই তো। এটাকে মুছে দিই তাহলে। এবার দেখো, কপার যদি অক্সিডাইজ হয় তাহলে এটা কোথায় থাকবে, অ্যানোডে। আর Ag+ যদি Ag হয় তাহলে এটা রিডাকশন হবে, এটা হবে ক্যাথোডে। এবার ক্যাথোড যেহেতু বেশি তাহলে আমরা সেকেন্ড রিয়াকশান থেকে পাবো E0 অফ Ag+ Ag গ্রেটার দ্যান E0 অফ Cu2+ Cu। বোঝা গেল। একই রকমভাবে লাস্ট রিয়াকশনটা দেখো, Zn আর Mg, Zn2+ আর Mg, তাহলে Zn2+ থেকে Zn হচ্ছে, তার মানে রিডাকশান হচ্ছে। আর Mg থেকে Mg2+ হচ্ছে মানে অক্সিডেশন হচ্ছে। রিডাকশান মানে এটা ক্যাথোড, অক্সিডেশন মানে এটা হচ্ছে অ্যানোড। ক্যাথোডের ভ্যালু বেশি, তাহলে ক্যাথোডে কে আছে, Zn2+, তাহলে E0 Zn2+ Zn গ্রেটার দ্যান E0 Mg2+ Mg। এইবার তিনটাকে তুমি একসঙ্গে সাজিয়ে নাও, তাহলে কি দেখবে, সব থেকে বেশি ভ্যালু কপারের পরে হচ্ছে জিঙ্ক, তাই তো। জিঙ্ক না, সব থেকে বেশি ভ্যালু কপারের নয়, সব থেকে বেশি ভ্যালু সিলভারের, সব থেকে বেশি সিলভারের পরে হচ্ছে কপার, কপারের পরে হচ্ছে জিঙ্ক, জিঙ্কের পরে হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে আমরা যদি এসআরপি ভ্যালু অন্য কালি দিয়ে লিখি, আমরা যদি এসআরপি ভ্যালু লিখতে যাই তাহলে সব থেকে বেশি ভ্যালু কার হবে, Ag+Ag। তাহলে Ag+Ag সব থেকে বেশি, তারপরে Cu2+ Cu, তারপরে হচ্ছে Zn2+ Zn অ্যান্ড ফাইনালি Mg2+ Mg। ঠিক আছে। কোয়েশ্চেনটা এরকমভাবে না এসে অন্যভাবেও আসতে পারতো, যে এদের রিডিউসিং প্রপার্টি বা রিডিউসিং পাওয়ারের যে সঠিক অর্ডার, রিডিউসিং পাওয়ারের অর্ডার হলে এটার উল্টোটা হতো, কারণ রিডিউসিং পাওয়ার ভ্যারিজ উইথ 1/SRP, সব থেকে বেশি রিডিউসিং হচ্ছে এই সিস্টেমটা। আর এই সেম অর্ডারটা হচ্ছে অক্সিডাইজিং পাওয়ারের অর্ডার। ঠিক আছে, পরেরটা দেখো। না, এটা দেখো, হোয়াট হ্যাপেন্স ওয়েন ব্রোমিন Br2 অ্যান্ড I2 আর অ্যাডেড টু এ 1 মোলার সলিউশন হ্যাভিং I- অ্যান্ড Br- আয়ন্স। একটা সলিউশন আছে, সেখানে আয়োডাইড আর ব্রোমাইড আয়ন আছে। এবার সেখানে আমি ব্রোমিন আর আয়োডিন মিশিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন সিস্টেমে কজন প্রেজেন্ট থাকবে, 4 জন প্রেজেন্ট থাকবে নিশ্চয়ই। আমি মিশিয়ে দিয়েছি ব্রোমিনকে আর আয়োডিনকে, আর আগে থেকেই সিস্টেমে আছে I- আর Br-, 4 জন এখন সিস্টেমে আছে। তাহলে রেডক্স রিয়াকশান হবে তো, অবশ্যই হবে। কি হবে দেখো, I2 আর I- এর এসআরপি হচ্ছে 0.54, আর ব্রোমিন আর Br- এর এসআরপি হচ্ছে 1.08। তাহলে এদের মধ্যে ভ্যালু বেশি কার, এর ভ্যালু বেশি। এবার যখন রিয়াকশান হয় আমরা কি জানি, যে E0 সেল যদি গ্রেটার দেন 0 হতে হয় তাহলে ক্যাথোডের ভ্যালু বেশি হতে হবে, ক্যাথোডের এসআরপি। তাহলে এদের মধ্যে যার এসআরপি বেশি সে ক্যাথোড হিসেবে কাজ করবে। ক্যাথোড হিসেবে যদি কাজ করে তাহলে এখানে রিডাকশান রিয়াকশান হবে, আর এই যদি অ্যানোড হয় তাহলে এখানে অক্সিডেশন রিয়াকশান হবে। তাহলে ফাইনালি কি হবে দেখো, যেটা হবে সেটা হচ্ছে আমরা লিখবো এরকম, যে সিন্স এসআরপি অফ I2I- বা 2I- is greater than Br2 2Br-, so former মানে প্রথমজন will act as cathode and later পরের জন as anode। তাই যদি হয় তাহলে ক্যাথোডে কী রিয়াকশান হবে, ক্যাথোডে রিয়াকশান যেটা হবে সেটা হচ্ছে রিডাকশান। তাহলে I2 থেকে তৈরি হবে 2I-। কী করে তৈরি হবে রিডাকশান, যখন তখন দুখানা ইলেকট্রন গেইন করবে। আর অ্যানোডে যেটা হবে সেটা হচ্ছে অক্সিডেশন, অ্যানোড হচ্ছে ওটা। তাহলে অক্সিডেশন মানে দুটো Br- থেকে Br2 আর দুটো ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এইবার টোটাল রিয়াকশান কী হবে, সেল রিয়াকশান। তাহলে I2 + 2 Br-
Br2 প্লাস 2i মাইনাস। তাহলে এই যেখানে লেখা আছে না যে হোয়াট হ্যাপেন্স, তাহলে আনসার হচ্ছে অ্যাকচুয়ালি দিস রিয়াকশন হ্যাপেন্স I2 বিটুইন I2 অ্যান্ড ব্রোমাইড আয়ন। এই রিয়াকশানটা হবে, কেন হবে এক্সাম মানে এক্সপ্লেনেশন তো আগেই আছে। ঠিক আছে, 10-এরটা দেখো বলছে উইল SN2 মানে টিনের 2+ আয়ন রিয়াক্ট উইথ Fe3+। SN2+ কি Fe3+-এর সঙ্গে রিয়াক্ট করবে, এটা হচ্ছে কোশ্চেন। তার জন্য দুটো ডেটা দেওয়া আছে, দুটো ইলেকট্রোড পোটেনশিয়াল দেওয়া আছে। খুব ভালো করে লক্ষ্য করো এখানে, এইটা তো SRP, ফেরিক থেকে ফেরাস মানে রিডাকশান হচ্ছে, সুতরাং ভ্যালুটা SRP। কিন্তু এইখানে SN2+ থেকে 4+ মানে অক্সিডেশন হচ্ছে, সুতরাং এই ভ্যালুটা কিন্তু SRP না, এটা SOP ভ্যালু। এই ভ্যালুটা হচ্ছে SOP। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এটাকে কনভার্ট করা, মানে আমাকে এটা জানতে হবে যে কনভার্ট যদি করি মানে SN4+কে আমি যদি আগে রেখে দিই, দ্যাট ইজ এটা SRP হয়ে গেল, তাহলে ভ্যালু হয়ে গেল +0.154। এইটা হচ্ছে ফার্স্ট কাজ, কারণ আমি যদি এই ভ্যালুটা ধরে প্রবলেম সলভ করতে যাই তাহলে সব ভুল হয়ে যাবে। তাহলে এইবার কথা হচ্ছে যে SN2+-এর সঙ্গে Fe3+ রিয়াকশান করবে কিনা। যদি রিয়াকশান করে তাহলে কী রিয়াকশান হবে, SN2+ থেকে SN4+ হবে নাকি SN2+ থেকে SN মেটালিক SN তৈরি হবে, কোনটা হবে সেইটা আমরা বুঝবো এই সিস্টেমটাকে দেখে, মানে কোন সিস্টেমের ইলেকট্রোড পোটেনশিয়াল দেওয়া আছে। এখানে SN2+ আর SN4+ আছে, এখানে কোথাও SN নেই, মানে SN2+ থেকে SN তৈরি হওয়ার কোনো চান্স নেই, মানে SN তো নেই, এখানে দুটোই আয়ন আছে। তাহলে যদি রিয়াকশান হয় মানে SN2+ যদি রিয়াকশান করে তাহলে SN4+ই তৈরি হবে, যেহেতু এই ভ্যালুটাই গিভেন আছে। ঠিক আছে, এইটা দেখে আমাকে আইডিয়া করতে হবে যে যদি রিয়াকশান হয় তাহলে কী তৈরি হবে। আর Fe3+ যদি রিয়াকশান করে, মানে আমি যদি এখানে Fe3+ লিখে দিই, তাহলে ও যদি রিয়াকশান করে তাহলে কী তৈরি হবে, Fe3+-এর সঙ্গে যা দেওয়া আছে সেটা তৈরি হবে। মেটালিক Fe তৈরি হওয়ার কোনো চান্স নেই, কারণ সেটার ভ্যালুই দেওয়া নেই তো। তাহলে যদি রিয়াকশান হয় তাহলে এই হবে রিয়াকশান, বোঝা গেল। যদি রিয়াকশান হয় তাহলে রিয়াকশানটা লিখতে হবে, কীভাবে লিখবো, এই হচ্ছে তার ট্রিক, যে 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 পার্টিকুলার সিস্টেমটাকে দেওয়া আছে সেই সিস্টেমের মধ্যেই প্রোডাক্ট আর রিয়াক্ট্যান্ট থাকবে, থার্ড কেউ আসবে না, যেটা আমি আগেও বলেছিলাম একবার। তাহলে যদি এই রিয়াকশান হয় তাহলে SN2+ থেকে 4+ হচ্ছে মানে এটা অক্সিডেশন, তার মানে এটা অ্যানোড। আর Fe3+ থেকে Fe2+ হচ্ছে মানে এটা রিডাকশান, তার মানে এটা ক্যাথোড, আর এটা হচ্ছে অ্যানোড। এইটা হচ্ছে ফার্স্ট কাজ আমার, আইডেন্টিফাই করা। এইবার যেই আইডেন্টিফাই হয়ে গেল, এবার তাহলে আমাকে রিয়াকশান লিখে নিতে হবে, বা রিয়াকশান না লিখলেও চলবে। অ্যাকচুয়ালি রিয়াকশান হবে কি না সেটা হচ্ছে আমার কনসার্ন। তাহলে E0 সেল বের করতে হবে, দেখতে হবে যে E0 সেলটা পজিটিভ না নেগেটিভ। তাহলে E0 ক্যাথোড মানে Fe2+ Fe3+ মুছে দিয়েছি, ওখানে কত ভ্যালু ছিল ওটা বোধ হয় 0.77 ছিল বোধ হয় ক্যাথোড, মাইনাস অ্যানোডের ভ্যালু হচ্ছে এটা 0.15, দুটোই প্লাস ভ্যালু, তাই না, এখানেও প্লাস এখানেও প্লাস, এত ভোল্ট। তাহলে দেখো পজিটিভই হচ্ছে না, 2 আর 6 পজিটিভ ভ্যালু, তার মানে যেটা আমরা পেলাম যে E0 সেল গ্রেটার দেন 0, সুতরাং রিয়াকশানটা অবশ্যই হবে। অ্যান্ড আমরা কি লিখবো, রিয়াকশান ইজ স্পন্টেনিয়াস। তাহলে যে কোয়েশ্চেনটা ছিল যে এটা কি এর সঙ্গে রিয়াকশান করবে, তাহলে আনসার হচ্ছে ইয়েস, রিয়াকশান করবে। কেন, কারণ E0 সেল পজিটিভ। ঠিক আছে, হয়ে গেল। পরেরটা দেখো আগের কোয়েশ্চেনগুলো আমরা মোটামুটি এক্সপ্লেন করার চেষ্টা করলাম। এই কোয়েশ্চেনগুলো থেকে এবার আমরা একটু অবজেক্টিভ অ্যাপ্রোচ নেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে অঙ্কটা না করে কিভাবে মুখে মুখে সলভ করা যায়। দেখো, উইল মেটালিক SN মানে টিন রিডিউস SN4+ আয়ন টু SN2+, মানে SN কি SN4+-এর সঙ্গে রিয়াকশান করবে, এটা হচ্ছে মূল কোয়েশ্চেন। যদি রিয়াকশান করে তাহলে SN-টাও অক্সিডাইজ হয়ে SN2+-এ যাবে, অ্যাট দ্য সেম টাইম SN4+-টাও রিডিউস হয়ে SN2+-এ যাবে। ঠিক আছে, রিয়াকশানটা এরকম হয়, SN আর SN4+ রিয়াকশান করে SN-টাও এটা অক্সিডাইজ হলো, আবার SN4+-টাও রিডিউস হয়ে SN2+ তৈরি করে, ফাইনালি প্রোডাক্ট খালি SN2+ই হবে। এবার কথা হচ্ছে রিয়াকশান হবে কি না। রিয়াকশান যদি হয় তাহলে SN-টা কী হচ্ছে, দেখো অক্সিডাইজ হচ্ছে, যে অক্সিডাইজ হবে সে অ্যানোড, তার মানে তার E0 ভ্যালু কম হতে হবে। তাহলে দেখো এই যে দুটো দেওয়া আছে এর মধ্যে SN কোথায় আছে, SN-টা এখানে আছে,
তাহলে এসএন যেখানে আছে সেই সিস্টেমের ভ্যালু কি কম? অবশ্যই কম, নেগেটিভ সাইন, এটা পজিটিভ সাইন। তাহলে এই যে এসএন অক্সিডাইজ হচ্ছে, সুতরাং ও অ্যানোড, সুতরাং ওর ভ্যালু কম হবে, কম আছে, সুতরাং ডেফিনেটলি রিয়াকশান হবে। ঠিক আছে, আবার SN4+ থেকে 2+ হচ্ছে মানে রিডিউস হচ্ছে, যে রিডিউস হয় সে ক্যাথোড, ক্যাথোডের ভ্যালু বেশি হওয়া দরকার, অবশ্যই বেশি আছে, SN4+ যেখানে আছে তার ভ্যালু বেশি, সুতরাং মুখে মুখে এগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, যখন আমাদের MCQ টাইপ কোয়েশ্চেন আসবে তখন আমাদের এইভাবে এই অ্যাপ্রোচে যেতে হবে। আর যদি এই কোয়েশ্চেন বোর্ডের পরীক্ষায় আসে তখন তো লিখতে হবে, যেরকমভাবে আমরা আগের কোয়েশ্চেনগুলোতে আনসার লিখছিলাম, E0 সেল গ্রেটার দেন 0 ওটা প্রুভ করতে হবে। আর MCQ এর ক্ষেত্রে সেই প্রুফটা চেষ্টা করতে হবে যে মুখে মুখে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ক্যান ইউ স্টার মানে ওই সলিউশনটাকে নাড়ানো একটা চামচ দিয়ে, ক্যান ইউ স্টার CuSO4 সলিউশন, কপার সালফেট সলিউশন উইথ এ নিকেল স্প্যাচুলা, নিকেলের একটা চামচ দিয়ে তুমি কি CuSO4-কে স্টার করতে পারবে? CuSO4 মানে Cu2+, তো যদি এদের মধ্যে রিয়াকশান হয়ে যায়, আমি নিকেলের চামচ দিয়ে নাড়াচ্ছি, যদি রিয়াকশান হয়ে যায়, নিকেলের চামচটা যদি ডিজলভ করে যায় তাহলে তো হবে না, তাহলে তো আমার নিকেলের চামচটাই নষ্ট হয়ে গেল। তাহলে আমি ততক্ষণ পর্যন্ত সলিউশনটাকে স্টার করতে পারবো যদি রিয়াকশান না হয়। যদি রিয়াকশান হয় তাহলে Na-টা Na2+ হবে আর Cu2+টা Cu হবে। ঠিক আছে, যদি রিয়াকশান হয় তাহলে Na-টা অক্সিডাইজ হচ্ছে, তার মানে ও অ্যানোড, তার মানে ওর ভ্যালু SRP ভ্যালু কম হতে হবে। দেখো Na এর ভ্যালু নেগেটিভ আর কপারের ভ্যালু পজিটিভ, তাহলে Na এর ভ্যালু কম, কম মানে ও অ্যানোড আছে, ঠিকই আছে, আমার রিয়াকশান হচ্ছে। তাহলে রিয়াকশান যদি হয় তাহলে এই কাজটা করা যাবে? ক্যান ইউ স্টার সলিউশন? না, রিয়াকশান যেহেতু হয়ে যাচ্ছে সুতরাং আমি যে কাজটা আমাকে দেওয়া হয়েছে সেই কাজটা করা যাবে না, তাহলে আমার নিকেলের স্প্যাচুলাটাই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে অপশান। তাহলে এই যে এইটার আনসার হয়ে গেল নো, যেহেতু রিয়াকশান ইজ স্পন্টেনিয়াস, E0 সেল ইজ গ্রেটার দেন 0। পরেরটা দেখো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং কন্টেইনার্স CuSO4 ক্যান বি কেপ্ট? Zn কন্টেনার, Ag কন্টেনার, এর মধ্যে কোন কন্টেনারে, কোন পাত্রে CuSO4-কে রাখা যাবে? সেই পাত্রেই রাখা যাবে যেই পাত্রে রিয়াকশান হবে না, আগেরটার মতোই। এবার রিয়াকশান যদি না হতে হয় তাহলে কি করতে হবে? দেখো Cu2+ তো যদি রিয়াকশান করে তাহলে Cu2+ তো কী হবে? রিডিউসড হবে আগেরটার মতোই। যারা রিডিউসড হয় মানে যদি রিয়াকশান হয়ে যায় তাহলে Cu2+ রিডিউস হবে, যারা রিডিউস হয় তারা ক্যাথোড, তাদের ভ্যালু বেশি হয়। তার মানে যদি দেখা যায় যে Cu2+ Cu এর যদি SRP ভ্যালু বেশি হয় তাহলে রিয়াকশান হবে, তাহলে আর পাত্রে রাখা যাবে না। এবার দেখো Cu এর থেকে, ঠিক আছে, Cu এর ভ্যালু বেশি হয়ে গেছে কার থেকে? Zn এর থেকে। Zn এর থেকে যদি Cu এর ভ্যালু যদি বেশি হয় SRP ভ্যালু, তাহলে এ ক্যাথোড হিসেবে কাজ করবে, অর্থাৎ এ রিডিউসড হয়ে যাবে, রিয়াকশান হয়ে যাবে, সুতরাং Zn এর কন্টেনারে রাখা যাবে না। কিন্তু সিলভার কন্টেনারে রাখা যাবে, কেন? কারণ সিলভারের SRP ভ্যালু বেশি, তাহলে এক্ষেত্রে সিলভার ক্যাথোড হিসেবে কাজ করবে। সিলভার ক্যাথোড মানে সিলভার এবার Ag+ থেকে Ag-তে যাবে। ঠিক আছে, মানে সিলভার ক্যাথোড মানে সিলভার তো অন্যকে রিডিউস করছে, মানে সরি নিজে রিডিউস হচ্ছে মানে সে হচ্ছে অন্যকে অক্সিডাইজ করছে। এবার Cu2+ তো Cu অলরেডি অক্সিডাইজড অবস্থাতেই আছে, ওকে তো আর অক্সিডাইজ করতে পারবে না, সুতরাং রিয়াকশান হবে না। তাহলে যদি এখানে রিয়াকশান না হয় তাহলে কন্টেনারের মধ্যে কী হবে? রাখা যাবে। সুতরাং Ag কন্টেনারে রাখা যাবে, Zn কন্টেনারে রাখা যাবে না। রাইট? তোমরা এই কোয়েশ্চেনের আনসারটাকে আগেরটার মতন করে, মানে ইনফ্যাক্ট এই দুটোকেই তোমরা কি করবে, এখানে একটা আর এখানে দুটো কেস, টোটাল 3টে কেসে তোমরা E0 সেল বের করো, তাহলে দেখবে এই কেসটাতে এবং এখানকার Zn কেসটাতে E0 সেল গ্রেটার দেন 0 আসছে আর Ag-র ক্ষেত্রে লেস দেন 0 আসছে। ঠিক আছে, পরেরটা দেখো এই কোয়েশ্চেনটাতে কিন্তু এটা কিন্তু কোনো MCQ টাইপ কোয়েশ্চেন না, মানে 1 2 3 4 5খানা অপশান আছে এরকম নয়, 5টা আলাদা আলাদা প্রবলেম। ঠিক আছে, বলছে স্টেট ইফ রিয়াকশান বিটুইন ফলোয়িং পেয়ার্স ইজ পসিবল। এই যে পেয়ারগুলো Fe3+ আর I- Br2 আর Fe2+, এই দুজনের মধ্যে রিয়াকশানটা হবে নাকি হবে না সেটা বলো। এবার যদি শুধুমাত্র এটাই কোয়েশ্চেনে থাকতো যে Fe3+ আর I- এর মধ্যে রিয়াকশান হবে কি হবে না সেটা বলো, তাহলে এই যে ডেটাগুলো দেওয়া আছে তার মধ্যে এই দুখানা ডেটা দেওয়া থাকতো। ঠিক আছে, এবার যদি রিয়াকশান এদের মধ্যে হয় তাহলে কী রিয়াকশান হবে?
কী রিয়াকশান হবে সেটা দেখবো, সেটা চিনবো কীভাবে? এইগুলো দেখে যে Fe3+ সঙ্গে Fe2+ এই সিস্টেম আছে, তাহলে যদি রিয়াকশান হয় তাহলে Fe3+টা Fe2+এই পরিণত হবে, আর I- I2তেই পরিণত হবে। ঠিক আছে, তাহলে যদি রিয়াকশান হয় তাহলে রিয়াকশানটা কী হবে? Fe3+ I- রিয়াকশান করলো, Fe3+টা হয়ে গেল Fe2+, আর I- হয়ে গেল I2, এইটা হবে রিয়াকশান। এবার এই যদি রিয়াকশান হয় তাহলে দেখো Fe2+টা কী হচ্ছে? রিডিউসড হচ্ছে না, আর I- কী হচ্ছে? অক্সিডাইজড হচ্ছে না। এইটা চিনতে হবে সবার আগে। যদি যদি Fe3+ রিডিউসড হয় তাহলে Fe3+ Fe2+ এই সিস্টেমটা ক্যাথোড হিসেবে কাজ করবে। এটা ক্যাথোড আর এটা অ্যানোড। ক্যাথোডের ভ্যালু বেশি হয়, মানে যদি E0 সেল >0 হতে হয় তাহলে ক্যাথোডের পোটেনশিয়াল SRP বেশি হতে হবে। বেশি আছে কি? দেখো বেশি আছে, এটার 0.77 আর এটার 0.54। ঠিক আছে, তাহলে যদি এটার বেশি ভ্যালু হয় তাহলে এটা ক্যাথোড হিসেবে কাজ করতে পারবে, অর্থাৎ E0 সেল পজিটিভ হবে, অর্থাৎ রিয়াকশানটা ওদের মধ্যে পসিবল। ঠিক আছে, তাহলে ফাইনালি এটাও যদি MCQ টাইপ হয়, ধরো এরকম 4টে অপশান, এরকম এখানে যেমন অপশান নেই, এরকম 4টে অপশান দেওয়া থাকলো, এদের মধ্যে কোন পেয়ারের মধ্যে রিয়াকশানটা পসিবল নয় বা পসিবল, তখন তো আমাকে আর E0 সেল আমি ওই ক্যালকুলেট করবো না, E0 ক্যাথোড মাইনাস অ্যানোড করে অনেক সময় লেগে যাবে। ক্যালকুলেট করবো কখন? যখন এই কোশ্চেনটাই যখন বোর্ডের পরীক্ষায় আসবে। ঠিক আছে, হয়ে গেল এটা। আচ্ছা, এবার সেকেন্ড প্রবলেমটা দেখো। সেকেন্ড প্রবলেমটা যদি Ag+ আর Cu এর মধ্যে রিয়াকশান হয় তাহলে Ag+ থেকে কী তৈরি হবে? Ag+ থেকে Ag তৈরি হবে, কারণ এইটাই গিভেন আছে। আর Cu থেকে কী তৈরি হবে? Cu থেকে Cu2+ তৈরি হবে। তাহলে রিয়াকশানটা যদি হয় তাহলে Ag তৈরি হবে আর Cu2+ তৈরি হবে। যদি এবার রিয়াকশানটা হয় তাহলে Ag+ থেকে Ag মানে কি? রিডাকশান, তাই না? হায়ার থেকে লোয়ার সাইডে যাচ্ছে, রিডাকশান যদি হয় তাহলে এটা ক্যাথোড। এটা যদি ক্যাথোড হয় তাহলে এর ভ্যালু বেশি হওয়ার কথা, কারণ ক্যাথোড মাইনাস অ্যানোড আমাকে পজিটিভ হতে হবে। তাহলে ক্যাথোড যদি হয় তাহলে দেখো এজির ভ্যালু বেশিই আছে, এর ভ্যালু কমই আছে, তার মানে এখানেও রিয়াকশানটা পসিবল। বোঝানো গেল তো? এইবার বাকি যে 3টে রয়েছে 3, 4 and 5 এইগুলো তোমরা বাড়িতে সলভ করবে, আর এরকম আরও অনেক প্রবলেম আছে বাড়িতে, বইতে, সেগুলো তোমরা সলভ করো, তাহলে এই পুরো ব্যাপারগুলো একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে আমরা নার্নস্ট ইকুয়েশন, অর্থাৎ টেম্পারেচার অ্যান্ড কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট অফ ইলেকট্রোড পোটেনশিয়াল, এই ব্যাপারটা আমরা পড়ব। যাওয়ার আগে বলি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো, যাতে করে নোটিফিকেশানগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো আজকে এটুকুই, ওকে।